অমর স্বর্গীয় রাজ্য, স্বর্গীয় ক্যালেন্ডার অনুসারে 2095 সাল। 100 লোটাস সেক্ট ট্রেনিং গ্রাউন্ডে, এমন এক সময়ে যখন তুষার গিজ স্থানান্তর করছিল এবং শীতকাল হাড়ভেদ করছিল, একটি 4 বছর বয়সী ছেলে একটি 3 বছরের মেয়েকে নেতৃত্ব দিচ্ছিল যেটি তার মুঠি ও পা নাড়ছিল। বরফ ছেলেটির মুখ লাল এবং কান গরম, কিন্তু মেয়েটির ঠোঁট ঠান্ডায় নীল। কারণ ছেলেটিকে ভালুকের মতো জড়িয়ে রাখা হয়েছিল এবং মেয়েটি কেবল একটি পাতলা সুতির রেখাযুক্ত কোট পরেছিল। ভাই, আমার ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা, ছোট প্রাপ্তবয়স্কদের মতো গম্ভীর হয়ে ছেলেটি বুকে জড়িয়ে ধরে বলল, আমিও ঠান্ডায় দাঁড়িয়ে আছি। তোমার মৃত্যু হবে না, এই ঠান্ডা বাতাস তোমাকে মোটেও কষ্ট দেবে না। এই মুহূর্তে তাদের সাথে থাকা কাজের মেয়েটি আর নিতে না পেরে ছেলেটির পাশে গিয়ে মেয়েটির জন্য সুপারিশ করার চেষ্টা করে এবং ফিসফিস করে বলে, ইয়াং মাস্টার, মিস পেইকে ধমক দেবেন না। সে খুব করুণ, এই তুষারময় দিনে এমনকি আমার নাক জমে আছে। ছেলেটি ঘৃণাভরে দাসীর দিকে তাকালো এবং ন্যায়প্রায়ণভাবে বলল, কে তাকে ধমক দিচ্ছে? এটা চাষাবাদের প্রশিক্ষণ, চাষ বরফে জমে না, তাই না? তুমি বুঝতে পারছ না। কাজের মেয়েটি সহানুভূতির সাথে হাওয়া ও তুষারে কাঁপতে থাকা মেয়েটির দিকে তাকালো। যদিও সে এখনও করুণার আবেদন করতে চেয়েছিল, ছেলেটি এতই জেদি ছিল যে সে পিতৃপতি এবং তার স্ত্রী ছাড়া কারো কথা শুনবে না। সুতরাং তাকে পাশ থেকে পিছু হটতে হয়েছিল এবং পরে প্যাট্রিয়ার্কের কাছে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাকে ছিনিয়ে নিতে। প্যাট্রিয়ার্ক তাকে একটি পাঠ শেখাতে দিন এবং মেয়েটিকে আরও কয়লা পাঠান। ছেলেটি ছিল আনপিং, অমর স্বর্গীয় রাজ্যের একটি ছোট সম্প্রদায়ের শত লোটাস সেক্টের প্যাট্রিয়ার্কের একমাত্র ছেলে। যাই হোক, 100 লোটাস সেক্টের একজন তরুণ মাস্টার হিসাবে আনপিং তার মুখে রূপার চামচ নিয়ে জন্মগ্রহণ করেননি। যদিও সে বংশের অভ্যন্তরে অত্যাচারী ছোট ছেলে ছিল, দাসীর মনে পড়ে যে 3 বছর বয়সে পরিণত হওয়ার আগে যুবক মাস্টারটি বেশ চতুর ছিল। তিনি বুদ্ধিমান হতেন, একটি সাধারণ শিশুর মতো অভিনয় করতেন এবং মিছরিযুক্ত ফল খেতে পছন্দ করতেন। নাক থেকে ফোঁটা 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 ফোঁটাতে তিনি হতবাক হয়ে যেতেন, যা ছিল আরাধ্য। কিন্তু কিছু কারণে, যখন থেকে পেই লিয়াংসু নামের এই মেয়েটিকে প্যাট্রিয়ার্ক ফিরিয়ে আনা হয়েছিল, তখন থেকে যুবক মাস্টারকে অন্যরকম ব্যক্তি বলে মনে হয়েছিল। তিনি আর মিছরিযুক্ত ফল খাননি, বা তিনি সুন্দর অভিনয়ও করেননি। রাত বা দিন, বাতাস বা বৃষ্টি নির্বিশেষে, তিনি সর্বদা ছোট পেইকে যন্ত্রণা দিয়েছিলেন। যদি সে পালাতে চায়, তরুণ মাস্টার আসলে তার স্কার্ট দ্বারা তাকে পিছনে টেনে নিয়ে যাবে। কেন তিনি এই কাজ করেছেন জিজ্ঞাসা করা হলে, তিনি সবসময় বলতেন, এটা বোন পেয়ের জন্য। প্যাট্রিয়ার্ক সারাদিন তার বিষয় নিয়ে ব্যস্ত থাকতেন এবং দাসীরা তাকে রাজি করাতে না পারলেও সেসবের যত্ন নেওয়ার সময় ছিল না। কাজের মেয়েটি সহানুভূতিশীল দীর্ঘশ্বাস ফেলল। তার দীর্ঘশ্বাস শুনে আনপিং শুধু মাথা নাড়ল, এই ভেবে কিছুটা বিরক্ত বোধ করল যে, দাসীর চোখে সে একজন নষ্ট শিশু হয়ে গেছে যে অন্যদের মারধর করে। ঠিক আছে, সে চিন্তা করার জন্য লোকেদের দোষ দিতে পারে না। সর্বোপরি, তিনিই একমাত্র যিনি জানতেন যে এই আপাতদৃষ্টিতে অপমানজনক পদ্ধতিগুলি পেই লিয়াংসুর শারীরিক গঠন এবং আধ্যাত্মিক ভিত্তিকে ব্যাপকভাবে উন্নত করতে পারে। এখন থেকে 10 বছর পর, পেই লিয়াংসু এবং 100 লোটাস সেক্ট একটি বিপর্যয়ের মুখোমুখি হবে। উইউ নামে একজন রাক্ষস চাষী গুরুতর আহত হয়েছিলেন এবং একজন জীবিত ব্যক্তির সন্ধান করতে 100 লোটাস সেক্টে এসেছিলেন যার রক্ত তার ক্ষত নিরাময় করতে পারে। সেই লোকের জ্বলন্ত তরবারির নিচে, সম্প্রদায়ের শিষ্যদের কেউই বাঁচেনি, এবং রক্তের স্রোত রক্তের চূড়া থেকে পাহাড়ের পাদদেশে প্রবাহিত হয়েছিল। পেই লিয়াংসু একমাত্র বেঁচে ছিলেন, কিন্তু তারপরে, তাকে উইউ দ্বারা শৃঙ্খলিত করা হয়েছিল এবং একটি মানব চুল্লিতে পরিণত হয়েছিল।
সমস্ত আশা হারিয়ে তার রক্ত সেই রাক্ষস সম্প্রদায়ের রক্তের জলাশয়ে প্রবাহিত হয়েছিল, কারণ সে সীমাহীন কষ্ট সহ্য করেছিল। এবং তিনি কিভাবে জানলেন? কারণ এই জগৎটা সে যে কল্পনার খেলা খেলতেন ঠিক সেরকমই ছিল। অন্য কথায়, এটি ছিল স্বর্গীয় তরোয়াল ফ্যান্টাসি নামক খেলার জগৎ। ইয়ে আনপিংয়ের জন্য তিনি একজন সময় ভ্রমণকারী ছিলেন যাকে এই গেমটিতে স্থানান্তরিত করা হয়েছিল। যাই হোক, তিনি নায়ক বা ভিলেনে রূপান্তরিত হননি, বা তিনি আগে যা অভিনয় করেছিলেন তা তিনি ভুলে যাননি। পরিবর্তে তিনি কিছু কামানের চড়াতে স্থানান্তরিত হয়েছিলেন যা মূল গেমটি শুরু হওয়ার পরেই মারা যাবে এবং শুধুমাত্র একটি সংক্ষিপ্ত বিবরণের প্রয়োজন ছিল। সেদিন শত লোটাস সম্প্রদায়ের রক্ত নদীর মতো প্রবাহিত হয়েছিল, এবং উইউ এর রক্তাক্ত তরবারির নিচে কুলপতির মাথা মাটিতে পড়েছিল, এবং তার 15 বছরের ছেলে কুকুরদের জন্য একটি উপাদেয় হয়ে উঠেছিল এবং পাহাড়ে জন্তু। ক্লোশ হল করোনার ব্র্যাকেট 15 বছরের ছেলে ছিল সে কল্পনার জগতে টাইম ট্রাভেলের মাধ্যমে একজন তরুণ মাস্টার হওয়ার জন্য তার দক্ষতা ভালো হওয়া উচিত, তাই না? প্রকৃতপক্ষে তার ক্ষমতা অমর চাষিদের জগতে ভালো বলে বিবেচিত হতে পারে, যার দ্বৈত আধ্যাত্মিক শিকড় রয়েছে, জল এবং কাঠ। যাই হোক, এমনকি নায়কও সবেমাত্র উইউয়ের হাতে বেঁচে গিয়েছিলেন, এবং শুধুমাত্র কারণ তার প্রধান চরিত্রের বৈশিষ্ট্য ছিল। তার মতো একজনের জন্য যার মূল নায়কের সুবিধা ছিল না, তার এবং উইউর মধ্যে একটি বিশাল ব্যবধান ছিল। অতএব, ইয়ে আনপিং তার সমস্ত আশা বর্তমান 3 বছর বয়সী পেই লিয়াংক্সুর উপর রেখেছিলেন। গেমের প্রাথমিক পর্যায়ে পেই লিয়াংক্সু মধ্যম ক্ষমতা এবং 3টি আধ্যাত্মিক শিকড় সহ একজন সাধারণ শিষ্য ছিলেন। কিন্তু বাস্তবে তিনি ছিলেন একটি অত্যন্ত বিরল একক জলের আধ্যাত্মিক মূল যা প্রতি কয়েক হাজার বছর অন্তর আবির্ভূত হয়। সেই কারণে তাকে 3টি আধ্যাত্মিক শিকড় সহ একটি সাধারণ মেয়ে বলে ভুল করা হয়েছিল। এটি ছিল যখন উইউ গোষ্ঠীটিকে হত্যা করেছিল যে সে তার প্রতিভা দেখেছিল এবং তাকে তার ব্যক্তিগত চুল্লিতে পরিণত করেছিল। অন্য কথায়, পে লিয়াংশু আসলে লুকানো পিয়ারলেস প্রতিভা ছিল। অতএব, ইয়ে আনপিং সিদ্ধান্ত নিল যে সেই বদমাইশ উইউ আসার আগে পে লিয়াংশুকে তাকে নামানোর জন্য প্রশিক্ষণ দিতে হবে। ছোট্ট মেয়েটির নীল ঠোঁটের দিকে তাকিয়ে ইয়ে আনপিং ভ্রুকুটি করল, তারপর এগিয়ে গেল এবং আলতো করে তার কবজিটি ধরল। বোন, আজকের ট্রেনিং শেষ হয়েছে ভেবে পেই লিয়াংশুয়ের চোখ জ্বলে উঠল যখন সে খুশিতে তার দিকে তাকালো এবং বকবক করে দাঁত দিয়ে জিজ্ঞেস করল, ভাই ভাই ভাই, কেন, আমরা কি যেতে পারি? এখনই ফিরে যেতে পারি? আরে বেচারা এত ঠান্ডা সে কথাও বলতে পারে না। পাশের কাজের মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলল। যাই হোক, ইয়ে আনপিং এর পরে এমন কিছু বলেছিলেন যার কারণে দাসীর চোয়াল পড়ে গিয়েছিল। আচ্ছা, চল হার বানাতে শুরু করি। পেই লিয়াংক্সু, যে ইয়ে আনপিং হার তৈরি বলতে কি বোঝায় তা বুঝতে পারেনি, তার মাথা কাত করেছে। পরের মুহূর্তে সে দেখতে পেল ইয়ে আনপিং তার শ্বাস ধরে আছে এবং তার সমস্ত শক্তি দিয়ে তার ডান হাত ঝাঁকাচ্ছে। ক্লিক, একটা ক্রঞ্চিং শব্দ হল, তার ডান কনুই জয়েন্ট সরাসরি স্থানচ্যুত হয়েছে। কারণ তার শরীর প্রায় হিমায়িত ছিল, পেই লিয়াংক্সু কোনো ব্যথা অনুভব করেননি। যাই হোক, তার ডান হাতটি একটি অদ্ভুত দিকে বাঁকানো দেখে তার ছাত্ররা অনিয়ন্ত্রিতভাবে একটি ছোট গর্তে সংকুচিত হয়ে পড়ে, একটি গভীর নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে তার মুখ প্রশস্ত হয়ে যায় এবং তারপর আহ! ইয়ে আনপিং হাত তুলে বলল, মন খারাপ করো না, এখনও 35টা হাড় ভাঙতে বাকি আছে। ও আহ! পে লিয়াংশু পালাতে চেয়েছিল, কিন্তু তার পা জমে গিয়েছিল এবং সে কিছুতেই নড়তে পারছিল না। সে কেবল অসহায়ভাবে দেখতে পারল যখন নোংরা ছেলেটি তার হাড়গুলো একে একে ছিঁড়ে আবার তাদের জায়গায় রেখে দিল।
পরিচারক দাসী এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে অবিলম্বে কুলপতিকে জানাতে দৌড়ে গেল। প্রত্যাশিত হিসাবে ইয়ে আনপিং বাড়ি ফেরার পর তার বাবার কাছে তার বাট স্প্যাঙ্ক করেছিলেন। তবে তিনি বিন্দুমাত্র অনুতপ্ত হননি, এবং তারপরে তিনি তার পদ্ধতিতে আরও কঠোর হয়ে ওঠেন। সে 50 বার তার হাঁটু ভেঙেছে, তাকে 3 দিন 3 রাত একটা বরফের হ্রদে ফেলে দিয়েছিল। তাকে 100 মিটার পাহাড় থেকে ছুঁড়ে ফেলে তাকে 7 দিনের জন্য দানবদের ঘাঁটিতে পাঠিয়েছে। শত লোটাস সেক্টের কম্পাউন্ডের ম্যাপেল পাতাগুলি লাল এবং সবুজ, সবুজ এবং লাল, বারবার শীত বসন্তে এবং বসন্তে আবার শরৎকালে পরিণত হয়েছিল। এভাবে চোখের পলকে 10টা বছর কেটে গেল। পেই লিয়াংক্সু এবং ইয়ে আনপিংও একটি ছোট মেয়ে এবং একটি ছোট ছেলে থেকে একজন যুবতী মহিলা এবং কোকড়া চুলের একজন তরুণ মাস্টারে পরিণত হয়েছেন। ইয়ে আনপিং এর শোবার ঘরে ড্রেসিং টেবিলের ব্রোঞ্জের আয়না তারার চোখ দিয়ে একটি সুদর্শন মুখ প্রতিফলিত করে। এই চোখগুলি ছিল অন্ধকার এবং গভীর, একটি কমনীয় আভাসহ, এবং তার ত্বক মসৃণ এবং সাদা ছিল, যা তার সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলির তীক্ষ্ণতা দেখায়। ব্রোঞ্জ আয়নায় মুখের দিকে তাকিয়ে ইয়ে আনপিং অবাক না হয়ে সাহায্য করতে পারেনি। এই পৃথিবীতে ফিনিক্স এবং ড্রাগন উভয় বৈশিষ্ট্যের মতো একজন মানুষ কিভাবে হতে পারে? তার পাশের কাজের মেয়েটি চুল আঁচড়াতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ইয়াং মাস্টার, এই বছর আপনার বয়স 15 বছর। চাকররা মনে করে আপনার কিছু প্রতিপত্তি দেখানো উচিত। আপনি কি মনে করেন না যে আয়নার লোকটি খুব সুদর্শন, জিয়াউডি? তরুণ মাস্টার খুব সুদর্শন, কিন্তু প্রতিদিন সকালে দরিদ্র চাকরদের বারবার তার কথা শুনতে হয়। 10 বছর ধরে তার কথা শোনার পর তাদের কান ঝাঁঝরা হয়ে যায়। ইয়ে আনপিং হেসে বললেন, আপনি কি জানেন না, আপনি যদি একজনকে বলতে থাকেন যে সে সুদর্শন, তাহলে সেই ব্যক্তি সত্যিই সুদর্শন হয়ে যাবে। এমন কিছু আছে। সিওডি বিভ্রান্তিতে তার মাথা কাত। দেখো ছোট বোন এখন কত সুন্দর, আমি প্রতিদিন তার সৌন্দর্যের প্রশংসা করতাম, তাই না? নির্বাক হয়ে গেল। জিয়াউডি দীর্ঘশ্বাস ফেলল। মাস্টার, এটা কি হতে পারে যে মিস পেই ইতিমধ্যেই খুব সুন্দর? কোন উপায় নেই, একেবারেই অসম্ভব। ইয়ে আনপিং অস্বীকার করে হাত নেড়েছে। তিনি এমনকি একটি সহায়ক ভূমিকাও ছিলেন না। আমি প্রতিদিন যা বলতাম তা যদি না হতো, তাহলে সে এখন নায়কের চেয়ে সুন্দর হবে কিভাবে? মাস্টার, আপনি আবার যান, কি নায়ক এবং সহায়ক ভূমিকা? আপনি অনেক উপন্যাস পড়েছেন, এবং প্যাট্রিয়ার্ক আবার আপনার পাছা চাবুক করবে। তুমি বুঝতে পারছো না, 1 বা 2 মাসের মধ্যে পেই লিয়াংক্সু ম্যাজিক্যাল পয়জন সেক্টের গ্র্যান্ডমাস্টারকে মেরে ফেলবে এবং আমাদের 100 লোটাস সেক্টকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। আপনি এই গল্পটি 10 বছর ধরে বলছেন। সিওরি তার চুল বেঁধে তার ঠোঁট পার্স্ট। ম্যাজিক্যাল পয়জন সেক্টটি আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে পূর্বাঞ্চলে রয়েছে। মাথা নেড়ে ইয়ে আনপিং বুঝিয়ে থামিয়ে উঠে দাঁড়াল। আমাকে আরও নিরাময়ের বড়ি আনো। আমি আজ আমার বোনের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। 100 লোটাস সেক্টের স্বর্গীয় প্যাভিলিয়ন থেকে একটি দীর্ঘশ্বাস শোনা গেল। আহ! গোলাপি পোশাক পরা একজন মধ্যবয়সী লোক লোটাস পজিশনে আড়াআড়ি পায়ে বসেছিল, তার ভ্রু কুঁচকে গেছে এবং তার মুখ দুশ্চিন্তায় ভরা। এই ব্যক্তি ছিলেন 100 লোটাস সেক্টের প্যাট্রিয়ার্ক, ইয়ে আও, যিনি মূল গঠনের মধ্যম পর্যায়ে ছিলেন। এই জাক্সিং স্বর্গীয় রাজ্যে অভ্যন্তরীণ চাষাবাদের মাস্টার যারা শূন্যে ফিরে যাওয়ার পর্যায়ে পৌঁছাতে পারে তারা সর্বত্র ছিল। তার মতো একজন সাধারণ চাষি, ফল দেওয়ার জন্য, কেবল একটি ছোট পাহাড়ে লুকিয়ে বেঁচে থাকার চেষ্টা করতে পারে। ইয়ে আও দীর্ঘায়ু ও ক্ষমতা কামনা করেননি। তিনি শুধুমাত্র তার পরিবারের সুখ এবং মঙ্গল চেয়েছিলেন যাতে তিনি তার শত লোটাস সম্প্রদায়ে তার বার্ধক্যটি মানসিক শান্তির সাথে কাটাতে পারেন এবং একদিন তার নাতি নাতনিদের আলিঙ্গন করতে সক্ষম হন। কিন্তু এখন যেহেতু তার নাতি নাতনিদের কোনো ছায়া চোখে পড়েনি,
সে তার ছেলের প্রতি বেশ বিরক্ত ছিল। তার পাশে একজন মহিলা যিনি নিজের চুল বেঁধেছিলেন তিনি ইয়াও দীর্ঘশ্বাস শুনতে পেলেন এবং তার দিকে তাকিয়ে রইলেন। তিনি ছিলেন ইয়াও এর স্ত্রী কং ইউলান। বৃদ্ধ, ক্রমাগত দীর্ঘশ্বাসে কিসের? এটা বিরক্তিকর, এটা সেই ছেলে পিং। আমি তাকে নিয়ে চিন্তিত। আমাদের পিং এর কি সমস্যা? ইয়াও গাম্ভীর্যপূর্ণভাবে বলল, ওই শিশুটির বিয়ের বয়স হয়েছে, কিন্তু তার স্বভাব, কোন মেয়ে তাকে বিয়ে করতে রাজি হবে? কং ইউলান তার দিকে তাকিয়ে বলল, পিং খুব সুন্দর, সেখানে প্রচুর মেয়ে আছে যারা তাকে বিয়ে করতে চায়। কি বাজে কথা! ইয়াও তাকে একটি ফাঁকা চেহারা দিয়েছিল, সেই শিশুটি প্রতিদিন ছোট পেইকে কষ্ট দেয়। আপনি কি জানেন বাইরের লোকেরা তার সম্পর্কে কি বলে? যে সে একজন অত্যাচারী যে মেয়েদের উত্ত্যক্ত করে। এটা বলার সাহস কার? আমি তাদের পরে মেরে ফেলব। আরে, 100 মাইলের মধ্যে সবাই তাই বলে। এমনকি পাহাড়ে বেড়ে ওঠা ছোট্ট দানবরাও এটা জানে। তুমি তাদের সবাইকে মেরে ফেল। উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন। ইয়াও একটা দীর্ঘশ্বাস ফেলল। তখন আমি দেখেছিলাম যে এই পরিবারের মেয়েটি ভালো আচরণ করেছিল এবং তার আধ্যাত্মিক মূলটি বেশ শালীন ছিল, তাই আমি তাকে এখানে 100 লোটাস সেক্টে নিয়ে এসেছি, এই ভেবে যে পিং বড় হয়ে গেলে এবং স্ত্রী খুঁজে না পেলে আমি তাকে প্রস্তুত করতে পারি। কিন্তু তারপরে কি ঘটেছিল? আমাদের পিং এখানে আসার পর থেকে তাকে হয়রানি করছে, এবং এখন আমি তাকে আমার বিয়ের পরিকল্পনার কথা বলতে বিব্রত বোধ করছি। কং ইউলান অপ্রস্তুতভাবে কাঁধে তুলে জিজ্ঞেস করলেন, সে কি বলেনি যে সে তাকে চাষ করতে সাহায্য করছে? তিনি যা বলেন আপনি কি বিশ্বাস করেন? এটা কি ধরনের অভ্যাস, মানুষের হাড় ভেঙে শীতকালে বাইরে জমে যেতে দেওয়া? অভ্যাস কঠিন। কং ইউলানও লোটাস পজিশনে বসেছিলেন আন্ডারস্কোর এবং উদাসীনভাবে বললেন, আমি শুনেছি যে হাজার হাজার বছর আগে সন্ন্যাসীরা এইভাবে অনুশীলন করতেন। এবং তাছাড়া, সেই মেয়েটি কি গত মাসে তার কিউ রিফাইনিং প্রশিক্ষণ শেষ করেনি? ইয়াও হঠাৎ নিথর হয়ে গেল, চোখ মেলে তার দিকে তাকালো। কি রে, সে কি ইতিমধ্যেই কিউই রিফাইনিং প্রশিক্ষণ শেষ করেছে? সত্যিই? কং ইউলান তার হাত ছড়িয়ে উত্তর দিয়েছিল, আমি কেন তোমাকে মিথ্যা বলবো? 14 বছর বয়সে সে কিউই রিফাইনিংয়ে পরিপূর্ণতা অর্জন করেছিল। এবং আপনি প্রায়শই তা দেখেন না, এমনকি সেই বড় গোষ্ঠীর মধ্যেও। স্পষ্টতই, আমাদের পিং খুব ভালো প্রশিক্ষক। ইয়াও মনে রেখেছিলেন যে পেই লিয়াংসু কেবল একটি সাধারণ 3 আধ্যাত্মিক মূল। তার পক্ষে 14 বছর বয়সে কিউই রিফাইনিং প্রশিক্ষণ সম্পূর্ণ করা কিভাবে সম্ভব? এটা কি তার ছেলের অগোছালো চাষ পদ্ধতি সত্যিই কাজ করতে পারে? কিন্তু সেই ছেলেটি কি উপন্যাস থেকে চাষাবাদের পদ্ধতি শিখেনি? উপন্যাসের জিনিসগুলি যদি এতই উপযোগী হতো, তবে প্রাচীন ধর্মগ্রন্থের সমস্ত গোপন প্রথা বাদ দেওয়া উচিত। ইয়াও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ কিছু মনে হল। কিছুটা ঠিক হয়নি। সেই বাচ্চাটি কেবল কিউই রিফাইনিং এর 3য় পর্যায়, কিন্তু তার আধ্যাত্মিক মূল সেই পেই মেয়েটির চেয়ে ভালো। এর মানে কি পিং একজন প্রশিক্ষক হিসেবে ভালো? এত কম বয়সী একটি ছেলে কিভাবে পরামর্শদানে এত ভালো হতে পারে? রাতে, সব জুড়ে ব্যান্ডেজ করে, আনপিং তার বেডরুমে বসেছিলেন যখন তিনি শেষবারের মতো তার পরিকল্পনাগুলি শেষ করেছিলেন। গেমের প্লট অনুসারে, উইউ 100 লোটাস সেক্টকে ধ্বংস করার কারণ ছিল যে, তার নির্দিষ্ট অনুশীলনের কারণে, তার ক্ষত নিরাময়ের জন্য তাকে জীবন্ত বলিদানের প্রয়োজন ছিল। এবং সবচেয়ে মৌলিক কারণ ছিল যে নায়ক তাকে গুরুতরভাবে আহত করেছিল। উইউ তাদের জায়গায় আসার আগে, তিনি নায়কের সাথে দেখা করবেন, যিনি 100 মাইল দূরে উক্সি টাউনে ব্ল্যাকস্টার সেক্টের প্রবেশিকা পরীক্ষা দিতে আসছিলেন। নায়কের কিছু বিশেষ যোগ্যতার কারণে, তিনি তাকে তার মানব চুল্লি হতে চেয়েছিলেন,
তাই তারা লড়াই করেছিল। নায়ক শুধুমাত্র কি পরিশোধন পর্যায়ে ছিল এবং সহজে পরাজিত করা উচিত ছিল। যাই হোক, যেহেতু তার পবিত্র সম্রাটের রক্তরেখা ছিল, সে শেষ মুহূর্তে উইউকে প্রতিহত করেছিল এবং তাকে গুরুতরভাবে আহত করেছিল, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। ছিনিয়ে আক্রমণ কৌশল অনুসারে, নায়ক তার আলোর রিং দিয়ে উইউকে আহত করার পরে, তার গুরুত্বপূর্ণ অংশগুলি অরক্ষিত ছিল এবং এটি তার এবং পেই লিয়াংসুর জন্য পদক্ষেপ নেওয়ার সেরা সময় ছিল। তার পুনরুদ্ধারের সময়, তার চাষের ভিত্তিটি ফাউন্ডেশন বিল্ডিংয়ের মাঝামাঝি স্তরের বেশি হবে না। আমরা শুধুমাত্র একটি সুযোগ পেতে পারি, হ্যাঁ, সেই লোকটিকে তার দম ধরার সুযোগ দেওয়া উচিত নয়। যতদিন আপনি মারা যান, শত লোটাস সম্প্রদায় নিরাপদ থাকবে। একবার সম্প্রদায়টি নিরাপদ হয়ে গেলে, সে ধীরে ধীরে বিকাশ করতে পারে এবং পরবর্তীতে এমন কিছু সুযোগ ব্যবহার করতে পারে যা নায়কের জন্য কোন কাজে আসেনি, একজন মহিলাকে বিয়ে করতে এবং শান্তিতে বসবাস করতে। আনপিং গম্ভীরভাবে মাথা নাড়ল এবং টেবিলের একটি যন্ত্রের দিকে তাকালো যা বছর এবং মাস প্রদর্শন করতে ব্যবহৃত হয়। যদি তিনি সঠিকভাবে মনে রাখেন, নায়ক 13 দিনের মধ্যে উইউর সাথে দেখা করবে, তাই তাকে এবং পেই লিয়ানসুকেও চলে যাওয়ার জন্য প্রস্তুত করতে হয়েছিল। সুযোগ হাতছাড়া না করার জন্য তাদের অপেক্ষায় শুয়ে আগে থেকেই উক্সি টাউনে যেতে হয়েছিল। এই কথা মাথায় রেখে, আনপিং তার শরীরের ব্যান্ডেজ খুলে ফেলে এবং তার লাগেজ গুছিয়ে রাখার জন্য বেডরুমের ক্যাবিনেটে দৌড়ে গেল। তিনি তার স্টোরেজ ব্যাগে তার কাছে থাকা সমস্ত বড়ি এবং জাদু আইটেম রেখেছিলেন, তারপর আও এবং কং ইউলানকে উদ্বিগ্ন হতে এবং তাকে খুঁজতে বাধা দেওয়ার জন্য টেবিলে একটি নোট রেখেছিলেন। আনপিং নোট লেখার আগে কিছুক্ষণ ভেবেছিলেন, তিনি মনে করেননি যে তিনি 10 বছর ধরে যা প্রস্তুতি নিচ্ছেন তা ব্যর্থ হবে, তবে এমনকি যদি তিনি ভয় না পান, তবে এটি ঠিক ছিল। তাই, তিনি লিখেছেন, বাবা, আমি পেই লিয়ানসুকে নিয়ে গিয়েছিলাম ম্যাজিক্যাল পয়জন সেক্টের গ্র্যান্ডমাস্টারকে হত্যা করতে। যদি আমরা আগামী মাসের 15 তারিখের আগে ফিরে না আসি, তাহলে অনুগ্রহ করে সমস্ত শিষ্য এবং প্রবীণদের নিয়ে যান এবং অবিলম্বে চলে যান। আশ্রয় চাইতে ব্ল্যাক স্টার সেক্টে যান। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করেননি, কিন্তু এইবার দয়া করে আমার কথা শুনুন। ক্লোজ হল করোনার ব্র্যাকেট। এই নোটটি রেখে যাওয়ার পর সে দরজা খুলে বাইরে তাকালো এবং দেখল যে পাশের ঘরে যেখানে সাউডি ঘুমাচ্ছিল সেখানে আলো নিভে গেছে। তারপরে, সে তার দরজা বন্ধ করে, জানালা থেকে ছাদে ঝাঁপ দেয় এবং ছোট উঠানে ছুটে যায় যেখানে পেই লিয়াংসু থাকতেন। ভারতের সবচেয়ে বড় এক্সচেঞ্জের সেরা সম্ভাবনা এবং সবচেয়ে বড় বোনাস। এখনই বাজি ধরুন। ইয়োলো 247.co পেই লিয়াংসু সবেমাত্র স্বর্গীয় প্যাভিলিয়ন থেকে ফিরে এসে ক্লান্ত লাগছিল। বিকেলে, যখন সে জোর করে আনপিংকে তার কাঁধে থ্রো দিচ্ছিল, তখন কং ইউলান ছুটে এল। কং ইউলান অবিলম্বে আনপিংকে চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্রে পাঠান এবং তাকে স্বর্গীয় প্যাভিলিয়নে নিয়ে যান, যেখানে তাকে তিরস্কার করা হয়। তিনি দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো 3 ঘণ্টা শৃঙ্খলাবদ্ধ ছিলেন। শেষ পর্যন্ত, আও তার জন্য মধ্যস্থতা করেছিলেন, এবং তিনি গ্যারান্টির চিঠি লিখেছিলেন যে তিনি ভবিষ্যতে আর কখনো আনপিংকে মারবেন না। কং ইউলান অবশেষে তাকে ছেড়ে দেন। তিনিই আমাকে লড়াই করতে বলেছিলেন, পেই লিয়াংসু তার গাল ফুলিয়ে অভিযোগ করেছিল। কিন্তু এটি সম্পর্কে চিন্তা করার পরে, সে কেবল একটি তিরস্কারের মাধ্যমে পালিয়ে যেতে যথেষ্ট ভাগ্যবান ছিল। আনপিং ছিলেন 100 লোটাস সেক্টের তরুণ মাস্টার যখন তিনি ছিলেন একজন সাধারণ শিষ্য। একজন সাধারণ শিষ্য এই সম্প্রদায়ের তরুণ মাস্টারকে মারধর করেন যতক্ষণ না তিনি বিছানা থেকে উঠতে পারেননি। যদি অন্য সম্প্রদায়ের মধ্যে এটি ঘটত তবে তাকে অনেক আগেই বহিষ্কার করা হতো। যদি সম্প্রদায়ের নিয়ম কঠোর হয়, তবে তাকে লাঠি বা অন্য কিছু দিয়ে পিটিয়ে হত্যা করা হতে পারে। তিনি সবসময় জানতেন যে তিনি আনপিং থেকে আলাদা,
তিনি একজন যুবক মাস্টার ছিলেন যিনি চাষিদের একটি পুরানো পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যখন তার বাবা মা ছিলেন সাধারণ মানুষ যারা কৃষিকাজ এবং গবাদি পশু পালন করে তাদের জীবিকা নির্বাহ করতেন। একটি সাধারণ পরিবারের মেয়ে হিসাবে সে এখন অমরত্বের সন্ধানের যাত্রা শুরু করতে পারে, কারণ ইয়াও তাকে পেই পরিবার থেকে শত লোটাস সম্প্রদায় নিয়ে এসেছে। এবং এই কারণে তার বাবা মা এখন ভালো জীবনযাপন করছেন। 2 মাস আগে পেই পরিবার তাকে একটি চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়েছে যে তারা সম্রাটের কাছ থেকে অমর পরিবার উপাধি পেয়েছে। তার বাবাকে 6 পদের কর্মকর্তা হওয়ার জন্য রাজধানীতে ডাকা হয়েছিল এবং তার এখন একটি ছোট ভাই এবং 2টি ছোট বোন রয়েছে। পেই লিয়ানসু আগুন এবং জলপাথর বের করে টবে নিক্ষেপ, এবং কিছুক্ষণের মধ্যে একটি ভেষজ স্নান প্রস্তুত ছিল। সে তার জামাকাপড় খুলে ফেলল এবং জলে ভিজানোর আগে তার পায়ের আঙ্গুল দিয়ে আস্তে আস্তে তাপমাত্রা পরীক্ষা করল। নববর্ষে তাদের সাথে দেখা করার জন্য আমার প্যাট্রিয়ার্কের কাছে একদিন ছুটি চাওয়া উচিত। আমি 10 বছরে আমার বাবা মাকে দেখিনি। তিনি বাথটাবে কয়েকটি পাপড়ি ছিটিয়ে দিলেন, তারপরে তার চোখ বন্ধ করলেন এবং আরামদায়ক স্নান উপভোগ করার জন্য নিজেকে উৎসর্গ করলেন। বেডরুমের দরজা হঠাৎ একটা ধাক্কায় খুলে গেলে কতক্ষণ এভাবে বসে রইল সে নিজেও জানে না। চমকে উঠে পেই লিয়াংসু অবচেতনভাবে বাথটাব থেকে উঠে দাঁড়াল, তলোয়ার র‍্যাক থেকে তলোয়ার নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তিনি টব থেকে বেরিয়ে আসার সাথে সাথে একটি চিত্র পর্দার চারপাশে পা রেখে তার সামনে দাঁড়াল। বোন, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা চলে যাচ্ছি। আনপিনকে একটি বড় ব্যাগ বহন করতে দেখে পেই লিয়াংসু এতটাই হতবাক হয়ে গেলেন যে তিনি এমনকি তার শরীর ঢাকতেও ভুলে গেলেন। শুধু সেখানে দাঁড়াবেন না, আমাদের এখনও অনেক পথ যেতে হবে। যদি আমরা এটি মিস করি, 10 বছরের প্রস্তুতি ব্যর্থ হয়ে যাবে। আনপিন তার বুকের দিকে তাকাল, তারপর ঘরের চারপাশে তাকাল, দৌড়ে হ্যাঙ্গারের কাছে গেল, তার জামাকাপড় নিয়ে তার কাছে ছুঁড়ে দিল। তাড়াতাড়ি তোমার জামাকাপড় পরো, তারপর সমস্ত বড়ি এবং স্পিরিট স্টোনগুলি স্টোরেজ ব্যাগে রেখে দাও এবং আরও কিছু জামাকাপড় নিয়ে আসো। পেই লিয়াংসু জামাকাপড় ধরল এবং এখনই সে বুঝতে পেরেছিল যে সে নগ্ন। তার মুখ তাৎক্ষণিকভাবে লাল হয়ে গেল এবং সে তার ছুঁড়ে দেওয়া কাপড় দিয়ে দ্রুত শরীর ঢেকে ফেলল। তুমি তাড়াতাড়ি করে পোশাক পরে নাও, তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করি? পেই লিয়াংসু অনুভব করল তার রক্ত ফুটছে, তার চোখের পাতা নড়ছে এবং তার কপালে এবং তার হাতের পিছনে তার শিরা বেরিয়ে আসছে। তবে আনপিন কিছুই খেয়াল করেননি। তিনি শুধু দীর্ঘশ্বাস ফেললেন এবং তাকে পোশাক পরাতে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। তোমার বয়স কত? তোমার বড় ভাইকে তোমাকে সাজতেন সাহায্য করতে হবে। এই সময় পেই লিয়াংসু আর ধরে রাখতে পারল না এবং তার মুখের দিকে তার মুঠি দোলাল। একটি অস্পষ্ট শব্দের সাথে আনপিন জানালা দিয়ে ভেঙে পড়ে বাড়ি থেকে উড়ে যায়। সেই সাথে ঘরের ভিতর থেকে পেই লিয়াংসুয়ের গর্জন ভেসে এলো, তুমি বখাটে। পেই লিয়াংসু পোশাক পরে তিনি বাইরে গিয়েছিলেন। অচেতন আনপিনকে ঘরে টেনে নিয়ে যান এবং প্রয়োজনীয় তেল দিয়ে তাকে জাগিয়ে তোলেন। পরে আনপিন একটি ব্রোঞ্জ আয়না ধরে একটি চেয়ারে বসে তার ফোলা ডানগালের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আপু, হঠাৎ আমাকে মারলে কেন? আপনি এখনো জিজ্ঞাসা করেন? পেই লিয়াংসু তাকে আবার মারধর করার তাগিদ প্রতিহত করে এবং বলল, আমি যখন স্নান করছিলাম, আপনি হঠাৎ করে ঢুকে পড়লেন। এবং তাই? পেই লিয়াংসু অবিশ্বাসের চোখে তাকাল। এটা কি যথেষ্ট নয়? আপনি আমাকে সব দেখেছেন, এটা এমন নয় যে আমি এটি আগে দেখিনি, এবং স্তন এবং নিতম্ববিহীন একটি 14 বছর বয়সী মেয়েকে দেখার মতো কিছুই নেই। আনপিন তার হাত ছড়িয়ে গম্ভীর ভাব নিয়ে বললেন, তাড়াতাড়ি করে জিনিসপত্র গুছিয়ে নিন। আমাদের দ্রুত উক্সি টাউনে যেতে হবে।
যদি আমরা সময় মিস করি তাহলে সম্প্রদায় এবং আপনি উভয়ই শেষ হয়ে যাবে। ইয়ে আনপিংয়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে পেয়ে লিয়াংসু হঠাৎ অনুভব করলেন যেন কিছু তাকে দম বন্ধ করে দিচ্ছে, সে কথা বলতে পারছে না। তুমি কি সিরিয়াস? আমাকে কতবার বলতে হবে? আমি সবসময় সিরিয়াস ছিলাম। সেই দানব চাষি ইতিমধ্যেই উক্সি টাউনে থাকা উচিত, তাহলে? পেই লিয়াংসু থেমে গিয়ে জিজ্ঞেস করল, তুমি প্যাট্রিয়ার্কের সাথে কথা বলছো না কেন? আমার বাবার সাথে কথা বলা অকেজো, তার জাদুবিদ্যা এবং চাষাবাদের প্রশিক্ষণ সেই ব্যক্তিকে ছাড়িয়ে গেছে। তাছাড়া আমি তাকে বলিনি এমন নয়, তবে তিনি সবসময় ভাবতেন আমি অনেক গল্প পড়েছি। ইয়ে আনপিং একটা দীর্ঘশ্বাস ফেলল, উঠে দাঁড়াল এবং পেই লিয়াংসুর হাত ধরল। যখন সে তার হাত ধরেছিল সে এক ধাপ পিছিয়ে গেল এবং তার গাল ভেসে উঠল। আহ, তুমি কিসের জন্য আমার হাত ধরছ, বোন? যাই হোক না কেন, এইবার আমাকে বিশ্বাস করুন। বিগত 10 বছরের কষ্টগুলো সবই এই দিনের জন্য। ওহ, পেই লিয়াংসু তার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকালো, কিন্তু যদি তাই হয়, যদি সেই দানব চাষিকে তার চাষাবাদের ভিত্তির অর্ধেক না করা হয়, তাহলে আমরা কি নিজেরাই মরতে সেখানে যাব না? উদ্যোগ, বিশ্বাস কর বোন, তুমি তাকে মারতে পারবে, আমি তোমাকে সঙ্গ দেব। যদি কিছু ভুল হয়ে যায়, আমি তোমাকে জাহান্নামের দরজায় নিয়ে যাব। এই কথাগুলো শুনে পেই লিয়াংসুকে ফিরিয়ে নেওয়া হলো। একসাথে মরতে, এটি প্রায় প্রেমের আত্মত্যাগের ঘোষণার মতো শোনাচ্ছিল। পেই লিয়াংসু দূরে তাকিয়ে লাজুক স্বরে বললেন, ভাই, এমন কথা বলবেন না। এতে দুর্ভাগ্য আসবে। ইয়ে আনপিং ভ্রুকুটি করে মাথা নাড়লেন, পুনরাবৃত্তি করলেন, আমি সিরিয়াস। ইয়ে আনপিং ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে যদি অপ্রত্যাশিত কিছু ঘটে এবং পেই লিয়াংসু সেই দানব চাষিকে পরাজিত করতে না পারে, তবে তিনি তাকে ছুরিকাঘাতে হত্যা করার উদ্যোগ নেবেন। যাই হোক না কেন, পেই লিয়াংসুর সাথে তার 10 বছরেরও বেশি সময় ধরে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং তিনি তাকে উইউর হাতে পড়তে দিতে পারেননি। অবশ্যই, পেই লিয়াংসু ইয়ে আনপিংয়ের অর্থ বুঝতে পারেনি। তিনি কেবল অনুভব করেছিলেন যে তিনি তার প্রতি তার স্নেহ প্রকাশ করছেন। তাকে ভ্রুকুটি করতে দেখে সে কিছুক্ষণ ইতস্তত করে, ঠোঁট চেপে আস্তে করে মাথা নাড়ল। তাহলে, তারপর, আমি প্যাক করতে যাব। এ পরিণত করে, ছোট বোন ইয়ে আনপিংয়ের অনুমান অনুসারে, যখন তিনি এবং পেই লিয়াংসু উক্সি টাউনে পৌঁছান, তখনও তাদের প্রস্তুতির 7 দিন বাকি ছিল। কিন্তু আসলে সবকিছু যা প্রস্তুত করা যেতে পারে, তিনি একটি একক বিশদ মিস না করে ইতিমধ্যে প্রস্তুত করেছিলেন। তিনি 10 বছর ধরে এই পরিকল্পনাকে সম্মান করেছিলেন, তাই তিনি বেশ কয়েকদিন আগে শহরে আসতে চেয়েছিলেন, শুধুমাত্র এই কারণেই নয় যে তিনি উদ্বিগ্ন ছিলেন যে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে, তবে পেই লিয়াংসুকে শিথিল করতে দেওয়ার জন্য যাতে সে খুব নার্ভাস না হয় এবং একটি জটিল মুহূর্তে ভুল না করে। পেই লিয়াংসুর কথা না বললেই নয়, একটি ছোট্ট মেয়ে যে মাত্র 14 বছর বেঁচে ছিল, এমনকি তার মতো একজন 35 বছর বয়সী প্রাপ্তবয়স্ক, যে টাইম ট্রাভেলের 20 বছর আগে এবং 15 বছর পরে বেঁচে ছিল, অনিবার্যভাবে নার্ভাস বোধ করবে। সর্বোপরি, তারা একটি অভ্যন্তরীণ চাষির সাথে মোকাবিলা করতে যাচ্ছিল যিনি তাদের 2 স্তরের উপরে ছিলেন। একবার তারা শহরে পৌঁছে, ইয়ে আনপিং খুশি হয়েছিলেন যে তিনি পেই লিয়াংসুকে সময়ের আগে এখানে আনার জন্য বেছে নিয়েছিলেন যদিও তিনি সাধারণত নার্ভাস ছিলেন না। তিনি একটি সরাইখানা বুক করার পরে, তিনি তাকে বেড়াতে নিয়ে যেতে চেয়েছিলেন। ফলস্বরূপ, তিনি রাস্তায় বের হওয়ার সাথে সাথে পেই লিয়াংসু যাকে দেখেছিলেন তাদের থেকে সতর্ক হয়ে ওঠেন, এবং প্রত্যেককে একটি দানবীয় চাষির মতো দেখায়। খুব দূরে এক ফাউন্ডেশন বিল্ডিং চাষিকে দেখে, যিনি স্টিমার স্টাফার্ড বান কিনছিলেন, তিনি নিচু গলায় ইয়ে আনপিংকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কি সেই শয়তানি চাষিকে উল্লেখ করেছেন? না,
এটি কেবল একটি এলোমেলো চাষি। ওহ, পেই লিয়াংসু দুর্বলভাবে মাথা নাড়লেন, তারপর একজন সাধারণ কনস্টেবলকে তার পিঠে তলোয়ার নিয়ে আবার জিজ্ঞেস করলেন, ভাই, এটা কি সে? এটি উক্সি টাউনের বেলিফ এলাকা। চুলের সাথে তার কি হবে? ওটা শুধু ভিখারি। ইয়ে আনপিং হঠাৎ তার প্রতিক্রিয়াটিকে সুন্দর মনে করে হাসিমুখে বললেন, বোন, আপনি এখন ইঁদুরের মতো। তুমি ইঁদুর। পেই লিয়াংসু অসন্তুষ্ট হয়ে বললেন, আমি নই। ভয় পাচ্ছি। অবশ্যই আমি ভয় পাচ্ছি। আমাদের অবশ্যই একজন দানব চাষির সাথে মোকাবিলা করতে হবে যিনি মূল গঠনের পর্যায়ে পৌঁছেছেন। ইয়ে আনপিং তার মুখ কাঁপিয়ে বললেন, আপনাকে আপনার বড় ভাইকে বিশ্বাস করতে হবে। কোন সমস্যা হবে না। আমি আপনাকে শেখানো প্রথম ইতিবাচক চিন্তার উদ্ধৃতিটি মনে রাখবেন? আমার মনে আছে। আবার বল। যখন আপনি কোন অসুবিধার সম্মুখীন হন, ভয় পাবেন না। হাসি দিয়ে এর মুখোমুখি হন। ভয় দূর করার সর্বোত্তম উপায় হল ভয়ের মুখোমুখি হওয়া। এটির জন্য যান। পেই লিয়াংসু তার ছোট্ট মুঠি নাড়িয়ে বলল, ওরেও। আচ্ছা, তাই ভয় পেও না, ভাই। আমি সবসময় জিজ্ঞেস করতে চাই, ওরিও কি? আচ্ছা। ইয়ে আনপিং থেমে গেলেন, তারপর ব্যাখ্যা করলেন, এটিকে শুধু একটি শব্দ হিসেবে ভাবুন যা মানুষকে আনন্দ দেয়। ওহ! দুজনে কিছুক্ষণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে থেকে ঢাক-ঢোলের আওয়াজ ভেসে আসে। মনে হচ্ছিল আজকে শহরে বিয়ে হয়েছে। কিছুক্ষণ পরে একটি বিবাহের মিছিল চোখে পড়ল। একটি লাল পালকি পথ দিয়েছিল, তারপরে ১ ডজনেরও বেশি লোক মুরগি, হাঁস, মাছ এবং যৌতুক বহন করে। গঙ্গা, ঢোল, বাঁশির আওয়াজ ছিল অত্যন্ত উৎসবমুখর। ইয়ে আনপিং এটিকে উপন্যাস খুঁজে পাননি, তবে পেই লিয়াংসুকে খুব আগ্রহী বলে মনে হয়েছিল। কলামের মাথায় লাল পালকির দিকে তাকিয়ে, তার আগে যে ভয়ের চেহারা ছিল তা চলে গেছে, এবং সে কেবল সেই লাল চেয়ারে বসতে পারে। সাধারণভাবে বলতে গেলে, এটি স্বাভাবিক ছিল। পেই লিয়াংসু একটি সাধারণ কৃষক পরিবারের একটি মেয়ে ছিল। এই পৃথিবীতে, তার মতো মেয়েরা একটি ভালো পরিবারে বিয়ে করার আশায় বড় হয়েছিল এবং ১৫ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে লাল পালকিতে চড়ে। সেও এই বছর ১৪ বছর, উদীয়মান যৌবনের সময়। এটি সম্পর্কে চিন্তা করার পর, ইয়ে আনপিং জিজ্ঞাসা করলেন, আপনি কি সেখানে গিয়ে দেখতে চান? সেখানে একটি বিবাহের ভোজ হওয়া উচিত। পেই লিয়াংসু তাড়াহুড়ো করে তার দৃষ্টি ফিরিয়ে নিল এবং কিছুক্ষণ দ্বিধা করার পর মাথা নাড়ল। আমরা কি এখনও সেই পৈশাচিক চাষিকে খুঁজছি না? আমরা কিভাবে অন্য লোকেদের বিয়ে দেখার সময় পেতে পারি? ঠিক আছে, তুমি সেই নববধূর দিকে কেমন করে তাকিয়ে আছো? তুমি আগে কখনো বিয়ে দেখেনি, তাই না? আমি এটি সম্পর্কে একটি বইয়ে পড়েছি। তাহলে, সেখানে যান এবং এটির অভিজ্ঞতা নিন। ইয়ে আনপিং পেই লিয়াংসুয়ের হাত ধরে লাল পালকির পরে তাকে টেনে নিয়ে যায় সাধারণের বাড়ির দরজায় যেখানে বিয়ে হয়েছিল। তিনি বিবাহের ব্যবস্থাপককে বুঝিয়ে দিলেন যে তারা অনুষ্ঠান উদযাপন করতে এসেছেন, এবং শত লোটাস সম্প্রদায়ের ব্যাজ দেখানোর পরে, তাদের সাথে সাথে উঠানের একটি বিশেষ জায়গায় বসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। অপ্রত্যাশিতভাবে, যখন তিনি টেবিলে বসলেন, তখন তিনি বুঝতে পারলেন যে তাদের মতোই খেতে এসেছেন বেশ কয়েকজন চাষি। তারা ৮ জনের একটি টেবিলে বসল, সবাই চাষি, এবং ইয়ে আনপিং বসার সাথে সাথে তার পাশের একজন প্রফুল্ল যুবক কথোপকথন শুরু করলেন। আপনি বন্ধুরা, অন্য লোকেদের বিয়ে করতে এসে দেখতে এতটাই অলস? আরে, সিনিয়র মজা করছে। ইয়ে আনপিং মাথা নেড়ে বলল, আমার বোন আগে কখনো বিয়ে দেখেনি, তাই সে বেশ কৌতূহলী। যেহেতু আমরা এই মিছিলে এসেছিলাম, তাই আমি তাকে দেখতে নিয়ে এসেছি। সুতরাং, তোমরা দুজনেই ভাই বোন, তোমাদের দুজনের সম্পর্ক এত ভালো। ইয়ে আনপিং টেবিলে থাকা অন্যান্য চাষিদের দিকে তাকালো, তাদের অভ্যর্থনা জানাতে এবং জিজ্ঞাসা করতে প্রস্তুত ছিল যে তারা কাছাকাছি উইউর কথা শুনেছে কিনা। যাই হোক,
যখন তিনি টেবিলে তার সামনে লোকটিকে দেখেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে আর জিজ্ঞাসা করার দরকার নেই। সেই লোকটির মার্জিত বৈশিষ্ট্য ছিল, পুংলিঙ্গ এবং মেয়েলি উভয়ই, তার চেহারায় এক ধরনের নিরপেক্ষতা দেয়। তার চুল দুটি লম্বা বেনিতে বাঁধা ছিল, এবং তার বেগুনি আইরিসগুলি কিছুটা খারাপ আলো ছিল। কোন সন্দেহ নেই যে এই চেহারা এবং মেজাজটি গেমের ম্যাজিক্যাল পয়জন সেক্টর গ্র্যান্ড মাস্টারের মতোই ছিল। কিন্তু এখানেই সমস্যা। কেন সে, একজন পৈশাচিক চাষি, সাধারণ মানুষের বিয়েতে খাবার খেতে আসবে? তার কি ভালো কিছু করার ছিল না? আনপিং তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাহস পেল না। মাথা নাড়ানোর পরে, তিনি এবং পেইলিয়াংশু বর এবং কনের দিকে তাকালেন, যারা দূর থেকে অতিথিদের ট্রাস্টিং করছিল। তবেও আপনি তাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেন। আরে, বাচ্চা, আমার মনে হয় তোমার বয়স মাত্র 14-15 বছর, কিন্তু তুমি ইতিমধ্যেই কিউই রিফাইনিং এর তৃতীয় পর্যায়ে পৌঁছেছ। তোমার ভবিষ্যৎ খুব আশাব্যঞ্জক। আহ, সেই নিরপেক্ষ কণ্ঠ শুনে আনপিং দ্রুত লাজুক ছোট ছেলে হওয়ার ভান করল। প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ, সিনিয়র। এটা সেই মাস্টার যিনি আমাকে ভালো শিখিয়েছেন। এবং এই ছোট্ট মেয়েটিও, যদি আমি ভুল না করি, সে ইতিমধ্যেই কি রিফাইনিং ট্রেনিং সম্পন্ন করেছে। ওহ, ধন্যবাদ, সিনিয়র, আপনার প্রশংসার জন্য। আমার বোনের ভালো যোগ্যতা আছে এবং তার প্রতিদিনের অনুশীলনে পরিশ্রমী। আনপিং হেসে তার মাথার পিছনে আঁচড় দিল, তারপর পেইলিয়াংশুকে কাঁধে চাপ দিল। নববধূর কাছ থেকে দৃষ্টি ফিরিয়ে নিতেই সে বলল, সিস্টার, এই সিনিয়র আপনার প্রশংসা করছেন। আহ, পেইলিয়াংশু বিপরীত দিকে উইউর দিকে তাকালো এবং ঘাবড়ে গিয়ে মাথা নাড়ল। আপনার প্রশংসার জন্য ধন্যবাদ, সিনিয়র। উইউ মুচকি হেসে দুজনকে মাথা নাড়লেন, তারপর তার আত্মা শক্তি দিয়ে ওয়াইন জগ টেবিলে সরিয়ে দিলেন এবং আনপিং এবং পেইলিয়াংশুর সামনে কাপগুলো ভরে দিলেন। আপনারা দুই ড্রাগন এবং ফিনিক্স ভাইবোন এমন একটি প্রজন্ম হতে বাধ্য যারা ভবিষ্যতে অনেক গর্ব নিয়ে আসবে। এই 2 কাপ ওয়াইনকে বন্ধুত্বের চিহ্ন হিসাবে বিবেচনা করুন। আনপিং একটা হাসি দিয়ে মাথা নেড়ে তার এবং পেইলিয়াংশুর সামনে দুটি ওয়াইন কাপের দিকে তাকালো। ভিতরে ওয়াইন পরিষ্কার ছিল, এবং প্রথম নজরে এটিতে কিছু ভুল ছিল না, তবে তিনি জানতেন যে এটিতে অবশ্যই একটি বানান রয়েছে। দেখে মনে হয়েছিল যে আপনি জানতেন যে পেইলিয়াংশুর আধ্যাত্মিক মূলটি অসাধারণ ছিল। যাই হোক, তার এবং পেইলিয়াংশু এর 10 বছরের কঠোর পরিশ্রম বৃথা যায়নি। 10 বছর প্রশিক্ষণের পর, সব ধরনের বিষ গ্রহণ সহ, এটি তাদের উপর কোন প্রভাব ফেলতে বাধ্য ছিল না। দিদি, দেখুন, এই সিনিয়র আমাদের জন্য মদ ঢেলে দিয়েছে। আহ, ওহ, ধন্যবাদ, সিনিয়র। পেইলিয়াংশু ওয়াইনের কাপটি তুলে নিলেন, পান করলেন, তারপর আনপিংয়ের কাঁধে চাপ দিলেন এবং রাখলেন, ভাই, দেখুন, দেখুন। বর ও কনে তাদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত। ওর সাথে প্রথম বৈঠকে আপনি আনপিংয়ের প্রত্যাশাকে কিছুটা ছাড়িয়ে গেছেন। তবে সামান্যই, পরিস্থিতি তখনও তার নিয়ন্ত্রণে ছিল। যদিও আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে পেইলিয়াংশুর আধ্যাত্মিক মূলটি অসাধারণ ছিল, তিনি তাকে সরাসরি ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করেননি। তিনি যে বিষ ব্যবহার করেছিলেন তা তার পরিকল্পনা প্রকাশ করেছিল। এটি ছিল একটি বিষাক্ত পরজীবী যা মানুষের মনকে ধীরে ধীরে নষ্ট করে দেয় এবং কিছু সুগন্ধি লাঠির মতো হ্যালুসিনেশন সৃষ্টি করে এবং অবশেষে সম্পূর্ণ বিবেক নষ্ট করে, শিকারকে জীবন্ত মৃতে পরিণত করে। আপনি সম্ভবত বিষাক্ত পরজীবীর জন্য অপেক্ষা করতে চেয়েছিলেন যাতে পেইলিয়াংশুর মন তার শরীর সরিয়ে নেওয়ার আগে নষ্ট হয়ে যায়। সব পরে, একটি চুল্লি চিন্তা করার ক্ষমতা প্রয়োজন ছিল না। কিন্তু নায়ক শহরে আসার আগে তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি,
তাই তাদের কিছু না জানার ভান করতে হয়েছিল এবং সরাইখানায় ফিরে আসার পর বিষাক্ত পরজীবীটিকে বের করে দিতে হয়েছিল। এই সময় উঠানে স্থাপিত মঞ্চে পুরোহিতের পৃষ্ঠপোষকতায় নবদম্পতির ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান শুরু হয়। শ্রোতাদের প্রত্যেকেই টোস্টের জন্য তাদের চশমা তুলেছিল, এমনকি তাদের টেবিলে চাষিরাও। আকাশ ও পৃথিবীর সামনে নত হও, 1 কৌতো, 2 কৌতো, 3 কৌতো। পে লিয়াংশু এর চোখ চকচক করছে যেন সে নববধূকে হিংসা করে। এইমাত্র রাস্তায় তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে সবাই তার কাছে দানব চাষির মতো লাগছিল। কিন্তু এখন তাকে এতটাই উত্তেজিত মনে হচ্ছিল যে সে এখানে কিসের জন্য ছিল তা পুরোপুরি ভুলে গেছে। যাই হোক, এটা স্বাভাবিক ছিল। শেষ পর্যন্ত পেই লিয়াংসু মাত্র 14 বছর বয়সী একটি মেয়ে, এবং তিনি নায়ক এবং অন্যান্য নায়িকাদের মতো ছিলেন না যারা সমগ্র বিশ্বের জন্য চিন্তা করেছিলেন এবং তাদের কাঁধে 3টি রাজ্যের ভাগ্যের ভার বহন করেছিলেন। ইয়ে আনপিং পেই লিয়াংসুর সাথে বিয়ের পুরো প্রক্রিয়াটি দেখার জন্য এবং এমনকি তার সাথে ব্রাইডাল শাওয়ারে অংশ নিয়েছিলেন। খাওয়া শেষ করে তিনি তাকে বিশ্রামের জন্য সরাইখানায় নিয়ে গেলেন। পে লিয়াংশু সম্পূর্ণরূপে অজানা ছিল যে তাকে বিষ দেওয়া হয়েছে, এবং উঠোন থেকে বেরিয়ে তার মুখের দিকে স্বপ্নময় চেহারা নিয়ে নবদম্পতির প্রতিজ্ঞার কথা মনে পড়ল। সেই নববধূ খুব সুন্দর ছিল। আপনি কি ঈর্ষান্বিত? একটু বিট। পেই লিয়াংসু তার ঠোঁট তাড়া করে হাসল, তারপর সে ইয়ে আনপিংয়ের দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করল, ভাই, প্যাট্রিয়ার্ক কি আপনার জন্য বিয়ের ব্যবস্থা করেছেন? বিয়ে? ইয়ে আও কি তার জন্য বিয়ের ব্যবস্থা করেছিলেন? ইয়ে আনপিং সত্যিই জানতেন না 100 লোটাস সেক্টের তরুণ মাস্টারের বিবাহের সঙ্গী ছিল কিনা তাও গেমটিতে উল্লেখ করা হয়নি। সর্বোপরি তিনি এবং শতাধিক লোটাস সেক্ট প্রথম থেকেই কামানের চর ছিলেন। তারপর আবার তিনি এখনও বংশের যুবক মাস্টার ছিলেন। এটা সাধারণ জ্ঞান ছিল যে ইয়েআও তার জন্য কিছু ব্যবস্থা করা উচিত ছিল। আমি মনে করি সে করেছে। আপনি ধরেন, আমি জিজ্ঞাসা করিনি। ইয়ে আনপিং কাঁধ ঝাঁকালো, তবে আমার পছন্দের কেউ আছে। গেমটিতে পশ্চিম অঞ্চলের কোল্ড স্কাই কান্ট্রিতে সিইউ নামে একটি এনপিসি অ্যাক্ট ছিল। সেই এনপিসি অ্যালকোহলিক ড্রিঙ্কস বিক্রি করত এবং একটি রেস্তোরাঁ চালাত, কিন্তু যেহেতু সে খুব বিশদ এবং সুন্দর মডেল ছিল এবং তার স্থির ব্যক্তিত্ব খুব মৃদু ছিল, সে সত্যিই খেলোয়াড়দের মধ্যে জনপ্রিয় ছিল। গেম ডিজাইনার সেই এনপিসির জন্য কিছু সহজ প্রতিদিনের কাজও সাজিয়েছেন। প্লেয়ারটি কাজগুলি সম্পন্ন করার পরে তিনি তাদের চ্যাট বারে বিশ্বস্ত হিসাবে লগ ইন করেন এবং বিলবোর্ড গার্ল হিসাবে অভিনয় করে প্রতিটি ইভেন্টে কার্ড এবং উপহার পাঠান। যখন তিনি গেমটি খেলতেন, তিনি ইতিমধ্যে তাকে তার স্ত্রী বলে ডাকতে অভ্যস্ত ছিলেন। কিন্তু এখন যেহেতু তিনি সময় ভ্রমণ করেছিলেন, সুযোগ পেলে তিনি অবশ্যই বাড়িতে ফিরে অন্য কাউকে বিয়ে করবেন। যাই হোক, পে লিয়াংশু ইয়ে আনপিং কি ভাবছেন তা শুনতে পাননি। যতদূর সে জানত, তাকে এবং জিয়াওডি ছাড়া ইয়ে আনপিংয়ের আশেপাশে অন্য কোন মেয়ে ছিল না। এখন যখন তিনি বলেছিলেন যে তার পছন্দের একজন ব্যক্তি ছিল, এটি আর কে হতে পারে? পেই লিয়াংশু লাজুকভাবে তার ঠোঁট চেপে জিজ্ঞেস করল, তাহলে তোমার প্রিয়জন কি দেখতে সুন্দর? অবশ্যই সে। ইয়ে আনপিং হাত বাড়িয়ে হাসল। সে যদি দেখতে সুন্দর না হয়, তাহলে আমি কেন তাকে পছন্দ করব? ভাই তার সুন্দর চেহারার প্রশংসা করেছেন। পেই লিয়াংশু আরও প্রশস্ত হাসলেন, কিছুক্ষণ ইতস্তত করলেন এবং আবার জিজ্ঞেস করলেন, তাহলে তার নাম কি? জিউই। পে লিয়াংশু আশা করছিলেন ইয়ে আনপিং লিয়াংশু বলবেন বা লাজুকভাবে বিষয়টি এড়িয়ে যাবেন, তাই যখন তিনি সিইউ শুনেছিলেন, তখন তাকে ফিরিয়ে নেওয়া হয়েছিল। জিউইকে? আপনি তাকে চেনেন না। পে লিয়াংশু নীরব ছিল, বছরের পর বছর ধরে 100 লোটাস সেক্টের সমস্ত বনের কথা ভাবছিল, কিন্তু
সিউ নামে কেউ এখনো মাথায় আসেনি। তিনি ইয়ে আনপিংকে অনুসরণ করে সরাইখানায় তাদের ভাড়া করা ঘরে ফিরে যান এবং ধ্যান করতে শুরু করেন। কিউ রিফাইনিং এর প্রতিদিনের অনুশীলনে নিযুক্ত হন, কিন্তু তার মন তখনও জিইউ নামে পূর্ণ ছিল। এই মুহূর্তে ইয়ে আনপিং তার পিছনে এসে হঠাৎ তার তলোয়ারের আঙ্গুলগুলি তার পিছনের কেন্দ্রে ঠেলে দিল। পেই লিয়াংসু অনুভব করলেন গ্যাস্ট্রিক রস আসছে এবং তার গলায় কৃমির মতো অনুভূতি হচ্ছে, যা অত্যন্ত ঘৃণ্য ছিল। আর কিছু না ধরে সে বিয়ের ভোজসভায় খাওয়া সমস্ত খাবার ফেলে দিল। বার্প! পেই লিয়াংসু কিছুক্ষণ পর ধীরে ধীরে শিথিল হলেন, তারপর ইয়ে আনপিংয়ের দিকে বিস্মিত অভিব্যক্তিতে তাকালেন। ভাই, কি করছো? আমি আপনাকে বিষাক্ত পরজীবী বের করে দিতে সাহায্য করছি। প্যারাসাইটকে তাড়িয়ে দাও। এই লিয়াংশু বিভ্রান্তিতে তার ভ্রু তুলেছিল, কিন্তু সাথে সাথে তার জ্ঞান ফিরে আসে এবং সে মাটিতে বমি করার জিনিসটির দিকে তাকায়। নিশ্চিতভাবেই তার মাঝের আঙুলের দৈর্ঘ্যের সেন্টিপিড চারপাশে ঘুরছিল। বুঝতে পেরে যে সে এই সেন্টিপিড বমি করেছে, পেই লিয়াংসুর মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তার মনে পড়ল কিভাবে 4 বছর আগে ইয়ে আনপিং তাকে 3 মাস ধরে প্রচুর পোকামাকড় খেতে বাধ্য করেছিল। ইয়ে আনপিং তার হাতে এক গ্লাস জল দিয়ে বলল, এইমাত্র বিয়ের ভোজসভায় আমরা যে রাক্ষস চাষিকে খুঁজছিলাম তার সাথে দেখা হয়েছিল। সেও গোপনে আমাদের ভিতরে একটি পরজীবী রেখেছিল এবং এটি। আহ! পেই লিয়াংশু হতবাক। কখন? আপনি যখন নববধূর দিকে তাকাচ্ছিলেন, সেখানে কি একজন সিনিয়র ছিলেন না যিনি আমাদের জন্য মদ ঢেলেছিলেন? তিনি ছিলেন। বোঝানোর পর ইয়ে আনপিং আড়াআড়ি পায়ে বসলেন। পেই লিয়াংশু মনে করতে একটু সময় নিল। ওই অ্যান্ড্রোজিনাস সুদর্শন চাষি? হ্যাঁ। তারপর পেই লিয়াংশু আতঙ্কে মাটিতে গড়িয়ে পড়া সেন্টিপিডের দিকে তাকাল, আবার গিলে ফেলল এবং জিজ্ঞেস করল, আমরা না। আমি তোমাকে চিন্তা করতে বলেছিলাম না। সেই সময়টার কথা মনে আছে যখন আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম? আমরা দুজনে 3 মাস ধরে বিষাক্ত পোকামাকড় খেয়েছি এবং আমাদের শরীর ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যদিও এই বিষাক্ত পরজীবীগুলি আমরা খেয়েছি, তারা আমাদের মেরিডিয়ানের শিকড় ধরতে পারে না। তার আগে আমাদের তাদের বহিষ্কার করতে হবে। ইয়ে আনপিং গর্বভরে একথা বললেন এবং তারপর অবস্থানে বসলেন। বোন, আমাকে পরজীবীকে বের করে দিতে সাহায্য কর। আমি তোমাকে যে জায়গায় খোঁচা দিয়েছিলাম এখনই সেখানে ঠোকাও। পেই লিয়াংশু আবার সেন্টিপিডের দিকে তাকালো যে সে সবেমাত্র বমি করেছিল এবং কিছুক্ষণের জন্য কিছুটা ভয় অনুভব করেছিল। এত বড় সেন্টিপিড তার শরীরে ঢুকেছে, সে খেয়ালও করেনি। কিন্তু একই সময়ে, তিনি তার বড় ভাইয়ের কাছ থেকে নিরাপত্তার অনুভূতিও অনুভব করেছিলেন। অপ্রত্যাশিতভাবে, তিনি অনেক বছর আগে এটি ঘটবে বলে আশা করেছিলেন এবং আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। সে যখন তাকে সেই পোকামাকড় খাওয়ায়, তখন সে খুব অনিচ্ছুক ছিল, কিন্তু এটা নিয়ে ভাবছিল, যদি আগে এমন না হতো, সে এখন মরে যেত। ভাই, আপনি কিভাবে জানলেন যে সেই লোকটি আমাদের পরজীবী দ্বারা সংক্রামিত করেছে? আমি জানি সে কেমন মানুষ এবং সে কি করতে চায়। ইয়ে আনপিং মৃদু হেসে বললেন, আমরা যখন এখানে এসেছি, আমি তোমাকে বলেছিলাম, যতক্ষণ না তুমি আমার কথা মেনে চলবে, তার চাষের মাত্রা যতই উঁচু হোক না কেন, সে তোমার হাতে মারা যাবে। পেই লিয়াংশু দুর্বলভাবে মাথা নাড়ল। আনপিংয়ের পিছনে এসে তার তলোয়ারের আঙ্গুল দিয়ে তার পিঠের মাঝখানে শক্ত করে ধাক্কা দিল। PA-50, সম্ভবত এটি ছিল কারণ সে খুব বেশি শক্তি বা অন্য কিছু ব্যবহার করেছিল, কিন্তু ইয়ে আনপিং শুধুমাত্র বিষাক্ত পরজীবীটিকে বমি করেনি বরং একটি মুখের রক্তও বের করে দিয়েছে। কাশি, বোন, আপনি কি দয়া করে ভদ্র হতে পারবেন? আমি খুব ভদ্র। ইয়ে আনপিং তার মুখের রক্তের স্বাদ নিলেন, অসহায়ভাবে হাসলেন এবং দীর্ঘশ্বাস ফেললেন। কিছু মনে করবেন না, একটু বিশ্রাম নিন, আমি আমার রুমে ফিরে যাচ্ছি।
ওহ! পেই লিয়াংসু মাথা নেড়েছিল, কিন্তু যখন সে মাটিতে সেন্টিপিড দেখেছিল, তখন সে অবর্ণনীয় ভয় অনুভব করেছিল এবং তার হাতা ধরে জিজ্ঞেস করেছিল, ভাই, আপনি কি আজ রাতে আমার ঘরে থাকতে পারবেন? হুহু, এই, যদি সেই রাক্ষসী চাষি মাঝরাতে আমাদের খুঁজতে আসে। আনপিং বাকরুদ্ধ ছিল, ঘরের চারপাশে তাকালো এবং পদত্যাগে মাথা নাড়ল। ঠিক আছে, তারপর একটু বিশ্রাম নিন। আমি ধ্যান করব এবং তোমার জন্য নজর রাখব। একটি নিপস হলো একটি সংক্ষিপ্ত রূপ যা একটি গেমে খেলোয়াড় অক্ষর বা অবাজানো অক্ষর বোঝাতে ব্যবহৃত হয়। ডান তীর বাঁদিকে বাঁকানো। প্রুভিড রুমে, পেই লিয়াংসু বিছানায় শুয়েছিলেন যখন আনপিং ধ্যান করছিলেন, আড়াআড়ি পায় এবং তার পিঠের সাথে নজর রাখছিলেন। তার ভাইয়ের পিঠ চওড়া ছিল না, তার বয়স ছিল মাত্র 15, তবে এটি তাকে সম্পূর্ণ নিরাপত্তার অনুভূতি দিয়েছে। এখানে এসে সে একটু ভয় পেয়েছিল, কিন্তু আগে যা ঘটেছিল তারপরে তার মনে হয়েছিল যে তার ভাই যা বলেছেন তা সত্য। সুতরাং, যতক্ষণ সে তার কথা শুনছিল, পৈশাচিক চাষি, এমনকি যদি সে কোর ফরমেশন স্টেজে পৌঁছেছিল, সে একটা চটচটে প্লেটে থাকা ক্যাটফিশ ছাড়া আর কিছুই ছিল না। যদিও সে তার সাথে খুব কঠোর ব্যবহার করত, সে সবসময় জানত যে সে তার কোন ক্ষতি করবে না। তিনি যে 3 বছর বয়স থেকে বর্তমান 14 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন এটাই তার সেরা প্রমাণ। কিছুক্ষণ পরে, তন্দ্রা দ্বারা আঘাত, পেই লিয়াংসু তার চোখ বন্ধ করে বিশ্রাম নিতে প্রস্তুত। যাই হোক, তিনি চোখ বন্ধ করার সাথে সাথেই হঠাৎ তার মনে আবার জিউই নামটি উঠে আসে। জিউ কে ছিল, সে কোথায় থাকত, তার বয়স কত ছিল, তার চাষের স্তর কি? সে কি সুন্দর ছিল? ভোর পর্যন্ত, পে লিয়াংসু মোটেও ঘুমাতে পারেনি। যখন মোরগ ডেকে উঠল, আনপিং উঠে গেল এবং পে লিয়াংশুকে জাগাতে যাচ্ছিল, কিন্তু যখন সে বিছানার কাছে গেল, সে দেখল তার চোখ দুটি বড় তামার ঘণ্টার মতো দেখতে রক্তাক্ত। এই ভেবে যে সে এখনও সেই পৈশাচিক চাষিকে ভয় পায়, সে তাকে শিথিল করার জন্য উক্সি টাউনের মধ্য দিয়ে নৈমিত্তিক হাঁটার জন্য নিয়ে গেল। তিনি তার সাথে পোশাকের দোকানে কেনাকাটা করতে যান, কিছু গয়না এবং ট্রিঙ্কেট কিনেছিলেন, তাকে থিয়েটারে নিয়ে যান এবং নদীর তীরে মাছ ধরতে যান। পরের কয়েকদিনও তাই চলল। উইউর সাথে ডিল করার জন্য সেটআপ প্রস্তুত করতে শহরের পিছনের জঙ্গলে যাওয়ার সময় নেওয়ার পাশাপাশি, দুজনে বেশিরভাগ সময় কাটিয়েছে যেন কোনো শরতের বেড়াতে, শহরের চারপাশে ঘুরে বেড়ায়। অবশেষে, সেই দিনটি এসে গেল যখন নায়ক উইউর সাথে দেখা করলেন। উক্সি টাউনের বাইরের পাহাড়ি রাস্তায়, বাঁশের টুপি পরা একজন মহিলা ঘোড়ার ওপর পাশে বসেছিলেন, লিচুর পাতা থেকে তৈরি একটি বাঁশি ধরেছিলেন। বাঁশির আওয়াজ এতই সুমধুর এবং আরামদায়ক ছিল যে গাছের পাখিরা মহিলার পাশে এসে তাদের কিচিরমিচির সাথে তাকে সঙ্গ দিচ্ছিল। বাঁশের টুপির নিচে কয়েকটা রূপালি স্ট্র্যান্ড বাতাসে ভেসে উঠল। মহিলার নাম ফেং ইউ ডাই। যখন যুদ্ধ শুরু হয়, তখন তার বাবা মায়ের কাছে নবজাতককে নদীতে ভাসানোর জন্য একটি ঝুড়িতে রাখা ছাড়া উপায় ছিল না। তারপর, একজন বৃদ্ধ মহিলা চাষি তাকে তুলে নিয়ে তার মেয়ে হিসাবে দত্তক নেয়। প্রায় অর্ধেক বছর আগে, পুরানো চাষির জীবন শেষ হয়ে যায়। তিনি অনন্তকালের জন্য চলে যাওয়ার সময়, তিনি তাকে একটি সুপারিশের চিঠি দিয়েছিলেন, তাকে ব্ল্যাক স্টার সেক্টে নিয়ে যেতে এবং সেখানে অনুশীলন চালিয়ে যেতে বলেছিলেন। একটি টুকরো খেলার পর, ফেং ইউ ডাই তার হাতে থাকা পাতাগুলি ছুঁড়ে ফেলে, তার বাঁশের টুপি ঢেকে দেয় এবং দূরের দিকে তাকাল। তারপর, তিনি অধৈর্য হয়ে দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, আরে, জিয়াও তিয়ান, ব্ল্যাক স্টারে যেতে আমাদের কতক্ষণ লাগবে সম্প্রদায়? এই মুহূর্তে, তার কাছাকাছি আর কেউ ছিল না, কিন্তু সে এই প্রশ্ন করার পর, হঠাৎ তার ভ্রুর মাঝখান থেকে সোনালি আলোয় আচ্ছন্ন একটি ছোট আকৃতি বেরিয়ে আসে। চিত্রটি পা ছাড়া একটি পকেট আকারের পুতুলের মতো ছিল এবং দেখতে খুব সুন্দর ছিল।
এটি তার ছোট শিমের মতো হাত নেড়েছিল এবং ফেং ইউ ডাইয়ের সামনে একটি মানচিত্র স্থগিত করা হয়েছিল। এখনও তাড়াতাড়ি, আমাদের অন্তত 500 মাইল যেতে হবে। সামনে একটা শহর থাকা উচিত যেখানে আমরা বিশ্রাম নিতে পারি। তাহলে, এখনও 500 মাইল আছে, আমরা 1 মাস ধরে রাস্তায় আছি, তাই না? ফেং ইউ ডাই মৃদু দীর্ঘশ্বাস ফেলল। আমি ভাবছি ব্ল্যাক স্টার সেক্টে কোন সুন্দরী মহিলা শিষ্য আছে কিনা। জিয়াও তিয়ান তার দিকে তাকালেন এবং উপদেশ দিলেন, ইউ ডাই, আপনি সুদর্শন পুরুষ শিষ্য আছে কিনা তা নিয়ে ভাবছেন না, বরং আপনি সুন্দর মহিলা শিষ্যদের কথা ভাবছেন। আপনি কি বলতে চাচ্ছেন? ফেং ইউ ডাই বিরক্ত হয়ে জবাব দিলেন, মাস্টার আমাকে ছোটবেলা থেকেই বলে আসছেন পুরুষদের থেকে সাবধান থাকতে। তারা সবাই খারাপ। তিনি আপনাকে পুরুষদের সাথে সতর্ক থাকতে বলেছিলেন, কিন্তু তিনি আপনাকে একজন মহিলা খুঁজে পেতে বলেননি। ঠিক আছে, ঠিক আছে, চলো তাড়াতাড়ি শহরে যাই, আমি রোস্ট মুরগি খেতে চাই। আপনি সত্যিই আশাহীন। হায়! ফেং ইউ ডাই লাগাম ধরলেন, ঘোড়ার পেটে আলতো করে লাথি মারলেন এবং সামনের ছোট শহরের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর, সে গ্রেট ভিক্টোরি গেট পেরিয়ে উক্সি টাউনে প্রবেশ করল। রাতের খাবারের সময় ছিল। রোস্ট হাঁস এবং মুরগির গন্ধে শহরটি ভরে গিয়েছিল এবং রাস্তার স্টলগুলি নুডলস খাওয়া এবং চা পান করা লোকে ভরা ছিল। ফেং ইউ ডাই তার ছোট্ট সাদা ঘোড়াটিকে ঘুরে বেড়াতে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার ক্ষুধা মেটানোর জন্য সবকিছু কিনতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত, তার অর্থের অভাব ছিল। জিয়াও তিয়ান তাকে অর্থ সঞ্চয় করার কথাও মনে করিয়ে দিয়েছিলেন, তাই, শেষ পর্যন্ত, তিনি একটি এলোমেলো হোটেল খুঁজে পান এবং শুধুমাত্র একটি রোস্ট মুরগির অর্ডার দিয়েছিলেন। সরাইখানা তৎপরতায় ব্যস্ত ছিল, কাঁধে গামছা পরা ওয়েটারকে সর্বত্র ডাকা হয়েছিল, এবং সরাইখানার রক্ষকের হাতে থাকা অ্যাবাকাসটি কর্কশ করছিল। তিনি কোণে একটি ছোট টেবিলে বসে খাবার পরিবেশনের জন্য অপেক্ষা করছেন এবং সেখানে খেতে আসা অতিথিদের পর্যবেক্ষণ করছেন। তাদের মধ্যে অনেক চাষি দেখে তিনি অবাক হয়েছিলেন। শিয়াও তিয়ান, এই শহরে অনেক চাষি আছে। আশ্চর্যের কিছু নেই, এই জায়গাটি 100 লোটাস সেক্ট থেকে খুব বেশি দূরে নয়। যেখানে একটি সম্প্রদায় আছে, সেখানে অবশ্যই প্রচুর অনুশীলনকারী থাকতে হবে। শত লোটাস সেক্ট, ফেং ইউ ডাই কিছুক্ষণের জন্য স্মরণ করে জিজ্ঞাসা করলেন, এটি একটি ছোট সম্প্রদায়, তাই না? হ্যাঁ, এটি মাত্র 100 বছর আগে নির্মিত একটি ছোট সম্প্রদায়, এবং প্যাট্রিয়ার্কের নাম ইয়েআও, এখন মূল গঠন পর্যায়ে। তার একটি ছেলে রয়েছে যার ভালো যোগ্যতা এবং দ্বৈত আধ্যাত্মিক শিকড় রয়েছে, খারাপ বা ভালো নয়। ফেং ইউ ডাই তার গাল উঁচু করে মাথা কাত করে বলল, তুমি সত্যিই সবকিছু জানো, জিয়াও তিয়ান। জিয়াও তিয়ান তার বাহু ছাড়িয়ে মাথা তুলল, অবশ্যই, যেহেতু আমি স্বর্গীয় ডাও স্ক্রোলের আসল আত্মা। এই পৃথিবীতে এমন কিছু নেই যা আমি জানি না, তাই ফেং ইউ ডাই তার ঠোঁট চেপে হাসলেন, তারপরে দূরে অন্য টেবিলে একটি মেয়ের দিকে ইশারা করলেন এবং জিজ্ঞেস করলেন, শিয়াও তিয়ান, মেয়েটির নাম কি? জিয়াও তিয়ান তার ভ্রু তুলে ফেং ইউ ডাই যে ব্যক্তির দিকে ইশারা করছে তার দিকে তাকাল। সেই টেবিলে বসেছিলেন 2 চাষি, একজন পুরুষ এবং একজন মহিলা। দুজনের বয়স খুব বেশি মনে হয়নি এবং প্রথম অনুমানে তাদের বয়স ছিল মাত্র 14 বা 15 বছর। যুবকটি কিউই রিফাইনিংয়ের 3য় পর্যায়ে ছিল, কিন্তু মেয়েটি ইতিমধ্যেই এটি সম্পন্ন করেছে। তারা অবশ্যই ভাইবোন যারা ভ্রমণ করছিল, যে সব সে বলতে পারে। জিয়াও তিয়ান ঘৃণাভরে জবাব দিল, আমি কিভাবে জানব সেই ব্যক্তির নাম কি? ফেং ইউ ডাই তার মুখ ঢেকে হাসল, জিয়াও তিয়ান, তুমি কি শুধু বলনি যে পৃথিবীতে এমন কিছু নেই যা তুমি জানো না? হ্যাঁ, আমি অতীতে ঘটে যাওয়া সমস্ত দুর্দান্ত জিনিসগুলি জানি, কিন্তু জিয়াও তিয়ান ফেং ইউ ডাইয়ের মাথার চারপাশে উড়ে গেল, তার বাহু অতিক্রম করল এবং তর্ক করল।
যাই হোক, ওই দুটো মাত্র কিছু ছোট আলু, আমি কেন তাদের নাম জানতেও বিরক্ত করব? PA50। ঠিক আছে, ঠিক আছে, ফেং ইউ ডাই কাঁধ ঝাঁকালো। তবে, আমি মনে করি মেয়েটি খুব সুন্দর, তাই আমি তার নাম জিজ্ঞাসা করব। এর সাথে, ফেং ইউ ডাই সরাসরি উঠে দাঁড়ালেন, ওয়েটারকে রোস্ট মুরগিটি মেয়েটির টেবিলে পৌঁছে দিতে বললেন এবং সেখানে গেলেন। যখন সে টেবিলের কাছে গেল, সে হাসল এবং তার হাত কাঁপিয়ে বলল, হ্যালো, বন্ধুরা, আমি কি আপনার সাথে টেবিলটি ভাগ করতে পারি? টেবিলে থাকা মেয়েটি তার দিকে ফিরে তাকালো, তার ভ্রু সামান্য উঁচু করে, তারপর হাসিমুখে কিশোরটির দিকে ফিরে জিজ্ঞেস করল, ভাই? সে যাকে ভাই বলে ডাকে সে ফেং ইউ ডাইয়ের দিকে তাকালো এবং মাথা নাড়ল। ঠিক আছে, ফেং ইউ ডাই হাসলেন, বসার জন্য একটি স্টুল নিলেন এবং জিজ্ঞাসা করলেন, আমার নাম ফেং ইউ ডাই, এবং আমি একজন নৈমিত্তিক চাষি। আমি আপনাকে কি বলে ডাকব? ইয়ে আনপিং, 100 লোটাস সেক্টের একজন শিষ্য। ইয়ে আনপিং একটি হাসি দিয়ে উত্তর দিল, তারপর পেই লিয়াংসুর দিকে ইশারা করল। এটি আমার ছোট বোন, পেই লিয়াংসু। কিন্তু এই কথাগুলো বলতেই ফেং ইউ ডাইয়ের মাথার পাশে ঝুলে থাকা জিয়াও তিয়ান ভ্রুকুটি করে। এক মুহূর্তের জন্য, তিনি অনুভব করলেন যে ইয়ে আনপিং নামের লোকটি তার দিকে তাকিয়ে আছে যেন সে তাকে দেখতে পাচ্ছে। এর জন্মের পর থেকে, শুধুমাত্র সেই ব্যক্তিরা এই আত্মাকে দেখতে পাচ্ছিলেন যারা স্বর্গীয় দাও গুণসম্পন্ন। একজন ছিলেন সাবেক পবিত্র সম্রাট, অন্য ব্যক্তি ছিলেন ফেং ইউ ডাই। সে কি জিনিস কল্পনা করেছিল? জিয়াও তিয়ান তার ঠোঁট চেপে ধরে এক মুহূর্তের জন্য ভাবল, তারপর কেবল ইয়ে আনপিংয়ের সামনে ভেসে উঠল এবং তার দিকে কিছু মুখ তৈরি করল। তিনি আমাকে উপেক্ষা করেছেন, মনে হচ্ছিল সে সত্যিই কিছু কল্পনা করেছে। ইয়ে আনপিং মোটেও কটূক্তিতে প্রতিক্রিয়া জানায়নি, স্বাভাবিকভাবে খাওয়া চালিয়ে যাওয়ার সময় তিনি কেবল চপস্টিকগুলি তুলেছিলেন, তাই জিয়াও তিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সর্বোপরি, একজন মাঝারি দ্বিগুণ আধ্যাত্মিক মূল চাষি কিভাবে স্বর্গীয় ডাও স্ক্রোলের আত্মা দেখতে সক্ষম হতে পারে? অসম্ভব, একেবারেই অসম্ভব। ইয়ে আনপিং ফেং ইউ ডাইকে স্বর্গীয় তরোয়াল ফ্যান্টাসিতে এগিয়ে এসেছিলেন, এর প্রধান নায়ক হিসাবে স্বীকৃতি দিয়েছেন তাদের সাথে কথা বলুন। প্রকৃতপক্ষে, তিনি এই সরাইখানায় প্রথম পদক্ষেপ নেওয়ার পর থেকেই তাকে লক্ষ্য করেছেন। পবিত্র সম্রাটের একই রূপালী চুল লক্ষ্য করা কঠিন ছিল। যাই হোক, ইয়ে আনপিং এখনও একটি প্রশ্ন ছিল, ফেং ইউ ডাইয়ের মাথার পাশে ভাসমান জরুরি খাবারের মতো দেখতে সেই ছোট্ট সোনার চিত্রটি কি ছিল? খেলায়, এমন কিছু ছিল না, এবং দেখে মনে হয়েছিল যে পেই লিয়াংসু সেই সামান্য জরুরি খাবারটি দেখতে পাচ্ছেন না, অন্যথায়, তিনি নিঃসন্দেহে কৌতূহলী হবেন এবং ফেং ইউ ডাইকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করবেন। অন্য কথায়, কেবল তিনিই কি সেই জিনিসটি দেখতে পারতেন? ইয়ে আনপিং যখন তার খাবার খেয়েছিলেন, তখন তার মন মনে করার চেষ্টা করেছিল যে ফেং ইউ ডাই খেলায় কি কি সরঞ্জাম ছিল। তার এখন শুধু হেভেনলি ডাও স্ক্রোল নামে একটি পবিত্র নিদর্শন থাকা উচিত। গেমটিতে স্বর্গীয় ডাও স্ক্রোলের কোনো সত্তা ছিল না, এবং প্লটটি কেবল বলেছিল যে এটি ফেং ইউ ডাইয়ের দখলে ছিল, এবং একটি বিশ্বকোষের মতো 10,000 বছর ধরে এই ঝোকসিং স্বর্গীয় রাজ্যের অতীত ঘটনাগুলি রেকর্ড করেছে। এই জরুরি খাবার কি স্বর্গীয় ডাও স্ক্রোল হতে পারে, কি একটি অনন্য ছোট লোক? কিন্তু কেন তিনি এটা দেখতে পারেন? পেই লিয়াংসু দেখলেন যে তিনি বেশি কিছু না খেয়ে ভাত কুড়াচ্ছেন, তাই তিনি তার প্লেটে এক টুকরো মাংস রাখার উদ্যোগ নিলেন। ভাই, কিছু মাংস খান, আপনি পেট ভরে যাওয়ার পরে লড়াই করার শক্তি পাবেন। ইয়ে আনপিং তার জ্ঞান ফিরে এসে মাথা নাড়ল। পেই লিয়াংসুর কথা শুনে, ফেং ইউ ডাই অবিলম্বে বিষয়টি আঁকড়ে ধরেন এবং জিজ্ঞাসা করলেন, সহকর্মী চাষিরা, আপনি কি শীঘ্রই যুদ্ধ করতে যাচ্ছেন? আপনি কার সাথে লড়াই করছেন? আমি কি সাহায্য করতে পারি?
কথা বলার সময় তিনি পেই লিয়াংসুর মুখের দিকে তাকালেন, এবং তিনি যত বেশি তাকান তত বেশি তিনি অনুভব করলেন যে তিনি খুব সুন্দর। পেই লিয়াংসু তার দিকে তাকিয়ে ভ্রু তুলেছে। মিস ফেং, এই প্রথম দেখা হলো না? আমরা সবাই অমরত্বের পথে সহচাষী, আমাদের কি একে অপরকে প্রয়োজনে সাহায্য করা উচিত নয়? ফেং ইউ ডাই তার গাল ঠেকিয়ে পেই লিয়াংসুর দিকে হাসলেন, এবং আমাদের দেখা হওয়ার সাথে সাথে আমার মনে হয়েছিল, বোন, আমি আপনাকে আগে কোথাও দেখেছি। হুহ, আপনি আমাকে আগে দেখেছেন? কোথায়? ফেং ইউ ডাই দূরে তাকিয়ে কৌতুকপূর্ণভাবে বললেন, আচ্ছা, হয়তো আমি তোমাকে স্বপ্নে দেখেছি। বোন পেই কি কখনো আমার মতো কারো স্বপ্ন দেখেছিল? পেই লিয়াংসু চোখ মেলে সন্দেহের সাথে উত্তর দিল, আমার মনে হয় না। সিস্টার ফেংয়ের রূপালি চুলগুলি বেশ অবিস্মরণীয়। আমি এভাবেই জন্মেছি। ফেং ইউ ডাই হাসলেন, তার পানিতেল ঝাঁকালেন, এবং পেই লিয়াংসুর দিকে তার বাহুতে ছড়িয়ে দিলেন, এটা স্পর্শ করতে চান? এই সময়ে ইয়ে আনপিং একটি ধাক্কা দিয়ে বাটিতে তার চপস্টিকগুলিকে ছিটকে দেন। ফেং ইউ ডাইয়ের দিকে না তাকিয়ে তিনি পেই লিয়াংসুকে সরাসরি জিজ্ঞাসা করলেন, বোন, আপনি কি খাওয়া শেষ করেছেন? আহ! পেই লিয়াংসু তাড়াহুড়ো করে তার মুখে কয়েক টুকরো ব্রেসড শুয়োরের মাংস ঢেলে দিয়ে মাথা নেড়ে বলল, হুম। তাহলে চলুন। হুম। ইয়ে আনপিং তার মুখ মুছে তার হাতা থেকে একটি ছোট রূপার টুকরো বের করে, এবং টেবিলের উপর রাখার পরে সে ফেং ইউ ডাইকে প্রণাম করে এবং পেই লিয়াংসুর সাথে সরাইখানা ছেড়ে চলে যায়। সরাইখানা থেকে বেরিয়ে আসার পর তিনি পেই লিয়াংসুর দিকে তাকালেন যে তার পিছনে হাঁটছে, লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে এবং হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। পেই লিয়াংসু এর আচরণ দেখে সে বুঝতেও পারেনি যে ফেং ইউ ডাই তার সাথে এই মুহূর্তে ফ্লার্ট করছে। ফেং ইউ ডাইয়ের অশোধিত প্রেমের গল্পটি সত্যিই খুব বেশি ছিল। এটি কি, তুমি কি আমাকে স্বপ্ন দেখেছ? সে গেমটি খেলতে গিয়ে অসংখ্যবার শুনেছিল। যাই হোক, ফেং ইউ ডাই দ্বারা প্রশংসিত হওয়া প্রমাণ করে যে তার বোন সত্যই একটি মহান সুন্দরী হয়ে উঠেছে। ইয়ে আনপিং আবার পেই লিয়াংসুর মুখের দিকে তাকাতে সাহায্য করতে পারেনি। সম্ভবত কারণ তিনি তাকে বড় হতে দেখেছিলেন, যদিও তিনি ভেবেছিলেন যে পেই লিয়াংসু সত্যিই সুন্দর, এটি এমন সৌন্দর্য ছিল না যা তার হৃদয়কে ঝাঁকুনি দেয়। ভাই, কি হয়েছে? আমার দিকে তাকিয়ে আছো কেন? এটা কিছুই না। ইয়ে আনপিং মাথা নেড়ে প্রসঙ্গ পাল্টালেন, আপনাকে কি মনে আছে পরবর্তীতে কি করতে হবে? পুনরাবৃত্তি করুন। আচ্ছা, আমরা বনে লুকিয়ে থাকব, এবং যখন সেই শয়তানি চাষি আসবে, আপনি তাকে বিভ্রান্ত করবেন, এবং তারপর আমি তাকে লুকিয়ে আক্রমণ করার সুযোগ নেব। আর তারপর, তাহলে তুমি একটা জাদুর ফাঁদ ব্যবহার করে আমাকে তার সাথে আটকে রাখবে। জাদুর অস্ত্র ব্যবহার করার আগে সে অবশ্যই বিষাক্ত কীটকে ছেড়ে দেবে। আমি আঘাত করার ভান করব, এবং যখন সে কাছে আসবে, আমি আমার তরবারি দিয়ে তাকে ছুরিকাঘাত করব। ইয়ে আনপিং মাথা নেড়ে জিজ্ঞেস করল, আপনি প্রায় পেয়ে গেছেন। প্রায়? আর কি আছে? হুম। ইয়ে আনপিং ভ্রুকুটি করে, তার দিকে গম্ভীরভাবে তাকিয়ে, ভুলে গেছ? ওহ! তার চোখ দেখে পেই লিয়াংসু হঠাৎ বুঝতে পারল, আমি জানি, তলোয়ার ব্যবহার করতে থাকো। আমি তাকে টুকরো টুকরো না করা পর্যন্ত আমি অবশ্যই থাম না। হ্যাঁ, ভুলে যাবেন না, সেই লোকটির শক্তিশালী স্থিতিস্থাপকতা আছে। আপনি তাকে কেবল টুকরো টুকরো করেই কাটাবেন না, তাকে আগুনে পুড়িয়ে দেবেন। আগুনের তাবিজ নিয়ে কৃপণ হবেন না। আমি আজ সকালে তোমাকে যে 50টি তাবিজ দিয়েছি তা ফেলে দিন। তার উপর, হুম, কোন সমস্যা নেই। ইয়ে আনপিং মাথা ঝাঁকালো এবং পেই লিয়াংসুকে উক্সি টাউনের পিছনের জঙ্গলে নিয়ে গেল যখন আবার তার মনের মধ্যে পরিকল্পনাটি আচরালো। বর্তমান পরিস্থিতি তার প্রত্যাশার মধ্যে ছিল, একমাত্র সমস্যা ছিল সোনালি জরুরি খাদ্যচিত্র যা ফেং ইউ ডাইকে অনুসরণ করেছিল, কিন্তু এই মুহূর্তে
এটি তার পরিকল্পনাকে প্রভাবিত করে বলে মনে হয় না। যদি সেই সোনালী মূর্তিটির উপস্থিতি ফেং ইউ ডাইকে উইউকে সরাসরি হত্যা করতে সাহায্য করতে পারে, তাহলে এটি তাকে এবং পেই লিয়ানশুকে ঝামেলা থেকে বাঁচাবে। ফেং ইউ ডাই পিছন ফিরে না তাকিয়ে ইয়ে আনপিনকে অনুসরণ করে পেই লিয়ানশুকে দেখে অবাক হয়েছিলেন। সে সবে ফ্লার্ট করা শুরু করেছিল, কিন্তু হঠাৎ সে পালিয়ে গেল কেন? আহ, কি ভুল, কি ভুল, তুমি বড় বদমাশ। জিয়াও তিয়ান, যে তার মাথার উপরে ভেসে যাচ্ছিল, তাকে ধরে না রেখে মাথার পিছনে আঘাত করল। এত বছর বেঁচে আছি, কিন্তু তোমার মতো মেয়ে দেখিনি। তোমার সাহস কেমন? তোমার আছে কোন লজ্জা নেই? আমি এটা নিয়ে ভাবতেও সাহস পাচ্ছি না। ফেং ইউ ডাই কাঁধে তুলেছিল, এটি সম্পর্কে কথা বলতে চাইছিল না। ওয়েটারের জন্য সে যে রোস্ট মুরগির অর্ডার দিয়েছিল তা নিয়ে আসার জন্য অপেক্ষা করেছিল এবং কেবল হাড়গুলি অবশিষ্ট না হওয়া পর্যন্ত তা খেয়ে ফেলেছিল। দুপুরের খাবারের পর তিনি পেই লিয়াংসু নামের সেই মেয়েটির সাথে আবার দেখা করার সুযোগ পান কিনা তা দেখতে শহরের চারপাশে যেতে চেয়েছিলেন, কিন্তু জিয়াও তিয়ান তার চুল টেনে ধরে রেখেছিলেন, তাকে তার তলোয়ার অনুশীলন করার জন্য একটি জায়গা খুঁজে পেতে অনুরোধ করেছিলেন। তাই কোন উপায় না থাকায় ফেং ইউ ডাই উক্সি টাউনের বাইরে একটি বাঁশের বনে গিয়েছিলেন, তার স্পিরিট তলোয়ার বের করেছিলেন এবং জিয়াও তিয়ানের তত্ত্বাবধানে অনুশীলন করেছিলেন। বাঁশের বনে বাতাসে শুধু তরবারির শীষ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর ফেং ইউ ডাই তার তলোয়ারটি মাটিতে আটকে রেখে ক্লান্ত হয়ে বাঁশের সামনে বসে পড়ল। জিয়াও তিয়ানের দিকে তাকিয়ে, যিনি তার অনুশীলনের তত্ত্বাবধান করছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন, কেমন ছিল? আচ্ছা, খারাপ না, খারাপ না, শুধু তাই। জিয়াও তিয়ান তার দিকে তাকালেন, ঠিক আছে, আপনার কাছ থেকে যেমন আশা করা হয়েছিল। আপনি মাত্র অর্ধ বছরেরও কম সময় ধরে এই 9টি স্বর্গীয় তলোয়ার কৌশল অনুশীলন করছেন এবং ইতিমধ্যে 9ম স্তরে পৌঁছেছেন। HMPH, ফেং ইউডি হেসে প্রসারিত করে বলল, আমি যদি পিয়ারলেস জিনিয়াস হই তাহলে কি করব? জিয়াও তিয়ান তার বাহু অতিক্রম করে গম্ভীরভাবে বললেন, খুব গর্বিত হবেন না। আপনার আধ্যাত্মিক মূল এবং ক্ষমতা সত্যিই অতুলনীয়, এবং আপনার মন তীক্ষ্ণ, কিন্তু শেষ পর্যন্ত আপনি কেবল কিউ রিফাইনিংয়ের পর্যায়ে আছেন। আপনি হতে পারেন ফাউন্ডেশন বিল্ডিং চাষিদের সাথে মোকাবিলা করতে সক্ষম, কিন্তু মূল গঠনের পর্যায়ে তাদের কি হবে? এটা এমন নয় যে আমি বোকা, ফেং ইউ ডাই ঝাঁকুনি দিয়ে বললেন, আমি কি জানি না কিভাবে দৌড়াতে হয়? এবং কোর ফরমেশন চাষির কাছে এসে আমার সাথে লড়াই করার চেয়ে ভালো আর কিছু করার নেই, একজন কিউই রিফাইনিং স্টেজ চাষি। এবং যদি আপনি একটি পৈশাচিক চাষি মধ্যে দৌড়াবেন, এটি অমর পরিবারের লুকানো রাজ্য, সেখানে কিভাবে দানব চাষি হতে পারে? ক্লিক পেছনে থেকে একটা ডাল ভাঙ্গার আওয়াজ এল। ফেং ইউ ডাই সাথে সাথে সতর্ক হয়ে গেল এবং তাকান, কে ওখানে? জিয়াও তিয়ান কিছুই লক্ষ্য করেনি, কিন্তু ফেং ইউ ডাইয়ের চিৎকারের কারণে সেও তার দৃষ্টিকে অনুসরণ করার জন্য তার মাথা ঘুরিয়েছিল। ইউ ডাই, কেউ আছে? ফেং ইউ ডাই থামলেন, তারপর দ্রুত উঠে দাঁড়ালেন, মাটিতে আটকে থাকা তলোয়ারটা বের করলেন এবং ডান হাতে ধরলেন। ছোট সহ চাষি, ঘাবড়ে যাবেন না, আমি এইমাত্র পাশ দিয়ে যাচ্ছিলাম এবং তরবারি নাচের মনোরম শব্দ শুনেছি, এবং আমি দেখতে চেয়েছিলাম যে কে এত ভালো তরোয়াল চালাতে পারে। একটি কণ্ঠস্বর যা শোনাচ্ছিল না পুরুষ বা মহিলা কেউই কথা বলছে, এবং তারপরে ফেং ইউ ডাই যে আগাছার দিকে তাকিয়েছিল সেই আগাছা থেকে একজন অ্যান্ড্রোজিনাস চেহারার বেগুনি চোখের লোক বেরিয়ে গেল। ফেং ইউ ডাই বেগুনি চোখওয়ালা লোকটির দিকে 2 নিঃশ্বাসের জন্য তাকিয়ে রইল এবং সাথে সাথে অনুভব করল যে সে যে দুষ্ট আত্মাকে লুকানোর চেষ্টা করছে। তারপর সে তার চোখ দিয়ে জিয়াও তিয়ানকে ইশারা করল। জিয়াও তিয়ান বুঝতে পেরেছিল যে সে কি বোঝাতে চেয়েছে, সাথে সাথে লোকটির কোমরে থাকা স্টোরেজ ব্যাগের দিকে উড়ে গেল এবং একবার দেখার জন্য তার মাথাটি ভিতরে পুঁতে রাখল।
যাই হোক, লোকটির স্টোরেজ ব্যাগের বিষয়বস্তু দেখে সে অবিলম্বে আতঙ্কে ফিরে গেল, কারণ সে চিৎকার করে বলেছিল, ইউ ডাই, পালাও। এই হলো ম্যাজিক্যাল পয়জন সেক্টের গ্র্যান্ড মাস্টার। কি ম্যাজিক্যাল পয়জন সেক্ট? ফেং ইউ ডাই বিড়বিড় করে ফিরিয়ে নিল। লোকটিও একটু অবাক হলো যখন সে তাকে বলছে জাদুকরি বিষের দল, কিন্তু তারপর সে তার আভা লুকিয়ে রাখা বন্ধ করে দিল। তার কাছ থেকে প্রচুর পরিমাণে অশুভ আত্মা বেরিয়ে আসে, মুহূর্তের মধ্যে অর্ধেকেরও বেশি বাঁশের বনকে ঢেকে দেয়। যেহেতু সবুজ বাঁশের পাতাগুলি এই অশুভ আভাটির সংস্পর্শে এসেছিল, তারা অবিলম্বে পচে যায়, হলুদ হয়ে যায় এবং ডাল থেকে পড়ে যায়। ওহ, তুমি কিভাবে জানলে? এই লোকটি কি মূল গঠনের প্রাথমিক পর্যায় ছিল? না, তার ইতিমধ্যেই ন্যাসেন্ট সোল পর্যায়ে অর্ধেক ধাপ এগিয়ে যাওয়া উচিত। ফেং ইউ ডাই তার দিকে সজাগ দৃষ্টিতে তাকালেন, তার কপাল থেকে ঠান্ডা ঘাম ঝরতে থাকে, এবং বিস্মিত হয়েছিলেন কেন এই অমর চাষিদের রাজ্যের মধ্যে এমন এক স্তরের চাষ এবং পরিচয় সহ একজন দানব চাষি আছে। তিনি এখন যে পর্যায়ে ছিলেন, এই ব্যক্তির সাথে লড়াই করার ক্ষমতা তার ছিল না। ইউ ডাই, ওখানে দাঁড়াও না, দৌড়াও। জিয়াও তিয়ান উদ্বিগ্নভাবে তাকে অনুরোধ করেছিল, কিন্তু সে জানত যে তার পক্ষে পালানো অসম্ভব। তিনি সত্যিই খুব দ্রুত গতিতে ছিলেন, এবং সাধারণ ফাউন্ডেশন বিল্ডিং চাষিদের পক্ষে তাকে ধরা অসম্ভব ছিল, কিন্তু এখন তিনি প্রায় ন্যাসেন্ট সোল পর্যায়ে একজন শয়তানি চাষির মুখোমুখি হচ্ছেন। এবং একবার সে পালিয়ে গেলে, সে তাকে তার দিকে ফিরিয়ে দিতে বাধ্য ছিল এবং তারপরে সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তার কি করার কথা ছিল? ফেং ইউ ডাই পালানোর উপায় ভেবে তার মস্তিষ্কে তালা দেয়, কিন্তু পরের মুহূর্তে সে হঠাৎ করে তার বুকে একটি তীব্র ব্যথা অনুভব করে, যার ফলে সে কয়েক ধাপ হেঁটে যায় এবং তার ঘাড় চেপে ধরে হাঁটুতে পড়ে যায়। কাশি, আহ! সিউ টিয়েন যখন তার প্রতিক্রিয়া দেখে, তখন সে অবিলম্বে তার চারপাশে ভেসে বেরিয়ে আসে। ইউ ডাই, তোমার কি হয়েছে? লোকটি হাসল, তার সামনে গিয়ে তার কাঁধে হাত রাখল, এবং মৃদুস্বরে বলল, রাগ করো না মেয়ে, তুমি যত রাগান্বিত হবে, তোমার শরীরে বিষাক্ত পরজীবী তত বেশি বিরক্ত হবে, এবং তত বেশি আপনি বেদনাদায়ক অনুভব করবেন। বিষাক্ত, বিষাক্ত পরজীবী? ফেং ইউ ডাই তার গলা চেপে ধরে, তার দিকে তাকানোর জন্য তার মাথা তুলতে সংগ্রাম করছে। কি, কখন? অনিয়ন্ত্রিতভাবে তার মুখ থেকে গরম রক্ত বেরোয়। তার এত কষ্ট দেখে লোকটি তাকে সান্ত্বনা দিতে গিয়ে আরও বেশি হাসল। ভালো থাকুন এবং শিথিল হন, প্রতিরোধ করার চেষ্টা করবেন না। শুধু শান্তিতে ঘুমান। লোকটির কণ্ঠ তার কানে পৌঁছানোর সাথে সাথে এটি একটি ইথারিয়াল এবং পবিত্র সুর গ্রহণ করেছিল। তিনি অনুভব করেছিলেন যেন তার কণ্ঠস্বরের দ্বারা তার চেতনা ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু এরপর কি হবে সে সম্পর্কে সে ভাবতে পারেনি। ইউ ডাই, ইউ ডাই, জেগে উঠো, পরজীবী তোমার চেতনা খাচ্ছে। আর কিছুক্ষণ দাঁড়াও, এটা শীঘ্রই তৈরি হয়ে যাবে। জিয়াও তিয়ানের কণ্ঠ তার কানে বেজে উঠল, কিন্তু সে আর কথাগুলো বুঝতে পারল না। তার চোখের পাতা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তারপর তিনি সমস্ত শক্তি হারিয়ে ফেলেন এবং সামনে পড়ে যান। তার সামনে কুঁকড়ে থাকা লোকটি দ্রুত তাকে সমর্থন করার জন্য এগিয়ে গেল। আমি ভেবেছিলাম যে কয়েকদিন আগে যে বাচ্চাটি কিউ রিফাইনিংয়ে পরিপূর্ণতা অর্জন করেছে সে এবারের সেরা ফসল হবে। আমি এই দরিদ্র পর্বতের মাঝখানে স্বর্গীয় আধ্যাত্মিক শিকড় সহ একটি উচ্চমানের চুল্লি জুড়ে আশা করিনি। আমি মনে করি আমি সত্যিই ভাগ্যবান। সামান্য হেসে লোকটি ফেং ইউ ডাইকে একটি ব্যাগের মতো তার কোমরে জড়িয়ে রাখল এবং তারপরে তার উড়ন্ত তলোয়ারটিকে চলে যাওয়ার জন্য ডাকল। যাই হোক, যখন তিনি উড়ন্ত তরবারির উপর পা রেখে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তখনই তার সংবেদনশীল মন অনুভব করেছিল যে তিনি ইউ ডাইয়ের শরীরে যে পরজীবীটি পাঠিয়েছিলেন তা মনে হচ্ছে কিছুর সম্মুখীন হয়েছে এবং মারা যাচ্ছে। এটা কি?
সে হতবাক হয়ে ফেংইউ ডাইয়ের দিকে তাকালো। এমনকি ন্যাসেন্ট সোলের প্রাথমিক পর্যায়ে কেউ তার বিষাক্ত পরজীবী থেকে সহজে পরিত্রাণ পেতে সক্ষম হবে না। সুতরাং কিউই রিফাইনিং পর্যায়ে এই মেয়েটি কিভাবে তাদের প্রতিহত করার ক্ষমতা রাখে? কিছুক্ষণ চিন্তা করার পর লোকটি স্টোরেজ ব্যাগ থেকে একটি ছোট ছোরা ডেকে আনল। ফেংইউ ডাইয়ের মেরিডিয়ানগুলিকে ছিন্ন করার পরিকল্পনা করেছিল। কিন্তু ছুরির ডগাটা যখন তার পিঠে স্পর্শ করতে যাচ্ছিল, তখনই তার বুক থেকে একটা সোনালি আলো বিকট শব্দে ফেটে পড়ল। লোকটি প্রতিক্রিয়া জানাতে পারার আগেই সে আলোয় উড়িয়ে দিল। একটি সোনার ড্রাগন হঠাৎ করে ফেংইউ ডাইয়ের শরীরের চারপাশে আবির্ভূত হল, তাকে তার লেজ দিয়ে ধীরে ধীরে টেনে নিয়ে গেল এবং লোকটির দিকে তাকালো, তার দাঁত ও নখুনি বের করে দিল। তুমি, ছোট্ট, সোনালি ড্রাগনের দেখা পেয়ে লোকটির চোখ খানিকটা চওড়া হয়ে গেল। এই ছোট্ট মেয়েটি কি অমর পবিত্র সম্রাটের রক্তরেখা? তার চোখে বিস্ময়ের চাহনি উত্তেজনায় পরিণত হল। তার এখানে আসার উদ্দেশ্য ছিল চমৎকার আধ্যাত্মিক শিকড় সহ একজন তরুণ চাষিকে খুঁজে বের করা, তাদের ফিরিয়ে আনা এবং তাদের চুল্লি হিসাবে ব্যবহার করা। পূর্বে, যখন তিনি বিবাহের ভোজসভায় অল্পবয়সী মেয়েটির সাথে দেখা করেছিলেন, তখন তিনি ইতিমধ্যে অনুভব করেছিলেন যে ভ্রমণটি সার্থক ছিল। প্রায় 10,000 মাইল ভ্রমণ করার পরে, যতক্ষণ না তিনি সেই মেয়েটিকে ধরে নিয়েছিলেন এবং তাকে পরিমার্জিত করার জন্য একটি চুল্লি হিসাবে ব্যবহার করেছিলেন, তিনি সম্ভবত ন্যাসেন্ট সোল পর্যায়ে একটি অগ্রগতি করতে সক্ষম হতে পারেন। তিনি আরও বেশি আনন্দিত হয়েছিলেন যখন তিনি একটি স্বর্গীয় আধ্যাত্মিক মূলের সাথে এই মেয়েটির মুখোমুখি হন। কিন্তু এখন, তিনি অমর পবিত্র সম্রাটের বংশধর ছিলেন জেনে, এটি কেবল একটি সার্থক ভ্রমণ ছিল না, তবে এটি একটি দুর্দান্ত সুযোগ বলা যেতে পারে। যতক্ষণ না তিনি তাকে জাদুকরী বিশ্বের গোষ্ঠীতে ফিরিয়ে আনেন এবং তাকে পিতৃকর্তার কাছে হস্তান্তর করেন, ততক্ষণ তাকে আর ঔষধি বড়ি এবং ভেষজ ব্যবহার করার প্রয়োজন হবে না। কে জানে, হয়তো ম্যাজিক্যাল পয়জন সেক্ট এই মেয়েটিকে ব্যবহার করে পূর্বাঞ্চলের অন্য সব সম্প্রদায়কে এক ঝাপটায় গিলে ফেলতে পারে। হে, আপনি উপহাস করলেন, চারপাশে খেলা বন্ধ করলেন এবং তার মালিকানাধীন 3টি উচ্চ স্তরের জাদু অস্ত্রকে ডেকে পাঠালেন। পবিত্র সম্রাটের কাছ থেকে আসা ড্রাগনের দেহ, আমাকে দেখতে দিন আপনি কতটা মূল্যবান। বাঁশঝাড়ের উপরে, সোনালি বজ্রধ্বনি, এবং ক্রমাগত শিখা জ্বলে উঠল। আপনি ড্রাগনের ঝাঁকেও 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 সমস্ত বিষাক্ত পরজীবী পাঠিয়েছিলেন যা তিনি এত দশক ধরে উত্থাপন করেছিলেন। যাই হোক, এর আভা তার পোকামাকড়কে আচ্ছন্ন করে ফেলেছিল। যে মুহূর্তে তারা ড্রাগনের দেহ স্পর্শ করেছিল, তারা তাৎক্ষণিকভাবে সৌরশিখার তরঙ্গ দ্বারা প্রজ্বলিত হয়েছিল এবং পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আপনি বলতে পারেন যে সোনার ড্রাগনটি কেবল একটি আফটার ইমেজ ছিল। তিনি ভেবেছিলেন যে তিনি নিজের চাষাবাদ দিয়ে এটি পরিচালনা করতে সক্ষম হবেন, তবে স্পষ্টতই, তিনি পবিত্র সম্রাটের রক্তরেখার শক্তিকে অবমূল্যায়ন করেছিলেন। কাশি, একটা সোনালি বজ্রপাত আকাশ থেকে নেমে সরাসরি উইউতে আঘাত করল। এই সোনালি বজ্রের মুখে তিনি তার চারপাশে যে দুষ্ট আভাকে ঘনীভূত করেছিলেন তা কাগজের মতো ভঙ্গুর ছিল এবং এটি সহজেই বিদ্ধ হয়েছিল। যে মুহূর্তে সোনার বজ্র তাকে আঘাত করল, সে অনুভব করল যে তার অঙ্গ ও হাড় ভেঙে গেছে এবং তার মুখভর্তি রক্ত বেরিয়েছে। টিএসকে, তুমি তার দাঁতে দাঁত চেপে তার মুখের কোণ থেকে রক্ত মুছে দিল। তার শ্বাস নিয়ন্ত্রণ করে, সে ফেংইউ ডাইয়ের দিকে তাকালো যে সোনার ড্রাগনের লেজে মোড়ানো ছিল। না, আমি জোর করতে পারি না। তিনি অনুভব করেছিলেন যে তিনি যদি এই সোনার ড্রাগনের সাথে লড়াই চালিয়ে যান তবে তিনি ঘটনাস্থলেই মারা যেতে পারেন। ড্রাগনটি বর্তমানে একটি কিউই রিফাইনিং চাষির দেহ দ্বারা সমর্থিত ছিল এবং এই স্তরে, এটি অবশ্যই খুব বেশি দিন প্রকাশ করা সম্ভব হবে না। আমি মাত্র 1 মিনিটের মধ্যে ফিরে আসব, কিন্তু আপাতত তুমি নিষ্ঠুর স্প্যান, মরে যাও,
সোনার ড্রাগন তার দিকে তাকিয়ে রক্তাক্ত মুখ খুলল। বুম! এটি সরাসরি উইউতে ড্রাগনের অগ্নিশিখার একটি স্রোত বের করে দেয়। যাই হোক, তিনি কেবল এটির দিকে তাকালেন, দ্রুত তার চারপাশের সমস্ত জাদু অস্ত্রগুলিকে স্টোরেজ ব্যাগে ফিরিয়ে দেন এবং তিনি একটি পালানোর কৌশল প্রয়োগ করার পরে, তিনি মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে অদৃশ্য হয়ে গেলেন। তাকে পালাতে দেখে সোনালি ড্রাগন তার পিছু ছুটতে চাইল। কিন্তু এই মুহূর্তে, জিয়াও তিয়ান, যিনি ফেং ইউ ডাইয়ের পাশে ছিলেন, তার ছোট হাত নেড়ে তার সামনে উড়ে গেলেন। তাকে তাড়া করা বন্ধ করুন, ইউ ডাই আপনাকে আর সহ্য করতে পারবে না। আপনি যদি ফিরে না যান, তবে তার আধ্যাত্মিক শিকড় ভেঙে যাবে। সোনালি ড্রাগন তার চোখ ঘোরাল, নিজের লেজে মোড়ানো ফেং ইউ ডাইয়ের দিকে তাকালো এবং ভ্রুকুটি করল। সেই লোকটি অবশ্যই শীঘ্রই ফিরে আসবে। আমি যদি এখন তাকে নিষ্পত্তি না করি, আমি পরে সাহায্য করতে পারব না। সে শুধুমাত্র কিউই রিফাইনিং পর্যায়ে আছে, সে কিভাবে তোমাকে সহ্য করতে পারে? ফিরে যাও। অধৈর্য দৃষ্টিতে, জিয়াও তিয়ান তার সর্বশক্তি দিয়ে সোনালি ড্রাগনের দাড়ি টেনে আনল। তাড়াতাড়ি ফিরে যাও, আমি কিছু বের করব। সোনালি ড্রাগনের দাড়ি সামান্য কেঁপে উঠল এবং এর চিত্রটি তাৎক্ষণিকভাবে একটি সোনালি আলোয় ছড়িয়ে পড়ল যা ফেং ইউ ডাইয়ের দেহের অভ্যন্তরে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেল। ড্রাগনের লেজের সমর্থন হারিয়ে ফেং ইউ ডাই মাঝ হাওয়া থেকে মাটিতে পড়ে গেল। এদিকে উইউ 10 মাইল দূরে পালিয়ে যাওয়ার পর সে থেমে গেল। মাটিতে পা রাখার সাথে সাথেই সে স্তব্ধ হয়ে গেল, বুক ঢেকে ফেলল এবং মুখের কালো রক্ত থুতু ফেলার আগে হাঁটু গেড়ে বসল। বুঝতে পেরে যে দুজন তার খুব কাছাকাছি ছিল, আপনি কিছুটা বিভ্রান্ত হয়েছিলেন। তারা বিষাক্ত পরজীবী দ্বারা সংক্রামিত হয়েছে 7 দিন হয়েছে, এবং ধীরে ধীরে তাদের মন মুছে ফেলা উচিত ছিল। 7 দিনের জন্য বিষাক্ত পরজীবী দ্বারা গ্রাস করা হচ্ছে, এমনকি আধ্যাত্মিক চেতনা পরিশোধন প্রক্রিয়ার সাথে একত্রিত হওয়ার ফলে একজন পাগল হয়ে উঠবে যে তার নিজের নামও মনে রাখতে পারে না। তাই, এখন তার মতো একই বনে দুজনের চেহারা বেশ অদ্ভুত ছিল, কিন্তু সে খুব একটা ভাবল না। সর্বোপরি, তারা কিউই রিফাইনিং পর্যায়ে মাত্র 2টি ছোট চাষি ছিল, এবং তাদের কাছে পবিত্র সম্রাটের রক্ত ছিল না যে মেয়েটির সাথে সে এইমাত্র দেখা করেছিল। যদিও তার চাষাবাদের ভিত্তি এখন অর্ধেকে নেমে এসেছে, তবুও সেই জনকে ধরে তার ক্ষত সারাতে রক্তের বলিদান করা কঠিন ছিল না। একটা হাসি দিয়ে, উইউ হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো, তারপর তার উড়ন্ত তলোয়ারকে আবার ডেকে পাঠালো সে যে জায়গাটা অনুভব করেছিল তার দিকে যেতে। যাই হোক, যখন তিনি পৌঁছেছিলেন, তিনি কেবল যুবকটিকে জঙ্গলে ধ্যান করতে দেখেছিলেন। তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে উভয় পরজীবী এখানে আছে, তাহলে কেন কেবল ছেলেটি সেখানে ছিল? যে মেয়েটি তার প্রশিক্ষণ শেষ করেছে তার কি হবে? আনপিং তার শরীরের চারপাশে শক্তি সংগ্রহ করছিল, এবং উইউ যখন বন থেকে উড়ে গেল, তখন সে তার চোখ খুলল এবং তার মুখে হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানাল। তুমি কি আগের থেকে সিনিয়র না? এখানে আবার তোমার সাথে দেখা হওয়া কি কাকতালীয়? আপনি সামান্য ভ্রুকুটি করলেন এবং সাথে সাথে সতর্ক হয়ে গেলেন কারণ তিনি আনপিংয়ের কাছ থেকে বিদ্রোহের অদ্ভুত অনুভূতি পেয়েছিলেন। তার বিষাক্ত পরজীবী দ্বারা সংক্রামিত হওয়ার পরে, কেন এই যুবকটি একটি সাধারণ মানুষের মতো আচরণ করেছিল? গোলাপি রং এবং অবক্ষয়ের কোনো লক্ষণ নেই? তার অদ্ভুত অভিব্যক্তি দেখে, আনপিং হাসলেন, তার স্টোরেজ ব্যাগ থেকে একটি ছোট পাত্র বের করে তার দিকে ছুঁড়ে দিলেন। সিনিয়র উইউ, আমি আপনাকে এই 2টি ছোট বাঘ ফিরিয়ে দেব। কি? তাকে তার নাম ডাকতে শুনে, ছাত্ররা সংকুচিত হয়ে গেল, অনুভব করল যে কিছু ভুল হয়েছে, কিন্তু সে দ্রুত শান্ত হয়ে গেল। সে তার হাত নেড়ে তার স্টোরেজ ব্যাগ থেকে বিষাক্ত পরজীবীযুক্ত একটি কড়াই বের করল। ছোট সহ চাষি, আমি জানি না আপনি কি করছেন,
কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি কিউ রিফাইনিং পর্যায়ে তৃতীয় স্তরের একজন ছোট অনুশীলনকারী, আমার মুখোমুখি হতে পারেন। ঠিক আছে, আমি সম্ভবত পারি এটা একা করি না, কিন্তু আমি 10 বছর ধরে এই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। 10 বছর? তুমি বুঝোনি। পরের মুহূর্তে তিনি একটি ঠান্ডা অনুভব করলেন, তার পিছনে হত্যার উদ্দেশ্য এবং অবিলম্বে এটির মুখোমুখি হন। পেই লিয়াংক্সু, যিনি কাছাকাছি লুকিয়েছিলেন, এখন তার সামনে তার হাতে একটি দীর্ঘ নীল তরোয়াল। আপনি তাড়াহুড়ো করে তার শরীরে সত্যিকারের শক্তি সঞ্চারিত করেছেন, তার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছেন। যাই হোক, পে লিয়াংশু এর তরবারির গতি তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি, এবং এটি অবশ্যই কিউই রিফাইনিং পর্যায়ে কারোর যে গতি থাকবে তা নয়। একটি বরফের নীল আভা সরাসরি তার বাম হাতে পোকামাকড় সহ কলড্রনে আঘাত করে। ডিং! পে লিয়াংশু এর তলোয়ার দ্বারা আঘাত করা কলড্রন উড়তে পাঠানোর সাথে সাথে স্ফুলিঙ্গগুলি সর্বত্র উড়ে গেল। সেন্টিপিডস, বিচ্ছু, এবং মাংসে গর্ত করা কৃমির মতো জিনিসগুলিকে সরাসরি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং তারপরে পে লিয়াংশুর তরবারি দোলাতে বাতাসের দ্বারা টুকরো টুকরো করা হয়েছিল। সত্যিকারের শক্তি জোগাড় করার এই উপায়ে আপনি দ্রুত পিছিয়ে গেলেন। তুমি, মেয়ে, তুমি কি শীতল আকাশের দেশ থেকে একজন চাষি? পেই লিয়াংসু তাকে উত্তর দিল না, কিন্তু সে আবার লম্বা তরোয়ালটা ছুঁড়ল, মাটিতে পড়ে থাকা সমস্ত পাতা উড়িয়ে দিল। আপাতদৃষ্টিতে সাধারণ পাতাগুলো তার চারপাশে ভেসে উঠল মুহূর্তের মধ্যে। আপনি যখন ভাবছিলেন তিনি কি করতে চলেছেন, হঠাৎ সে যে পাতাগুলি উড়িয়ে দিয়েছিল তার দিকে উড়ে গেল। সুইশ! আপনি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং লাফিয়ে লাফিয়ে চলে গেলেন, কিন্তু তার গালটি তখনও একটি পাতা দিয়ে চড়ছিল। সেই একটি মাত্র পাতা তার মসৃণ মুখে লম্বা আঁচড় ফেলে দিয়েছে। তিনি তার গাল স্পর্শ করলেন, তারপর পেই লিয়াংসু তার আধ্যাত্মিক শক্তি দিয়ে যে পাতাগুলি সংগঠিত করেছিলেন তার দিকে অবিশ্বাসের সাথে ফিরে তাকাল। যদি তিনি ভুল না করেন, এই ছোট্ট মেয়েটি শুধু মুন শ্যাডো শোর্ড সেক্টের পাতার ছায়া তরোয়াল দক্ষতা ব্যবহার করেছিল। এটাই ছিল মুন শ্যাডো শোর্ড সেক্টের গোপন কৌশল। তার মতো দানব চাষি শত শত বছর ধরে ঘুরে বেড়াচ্ছে এবং তা পায়নি। তার সামনের এই ছোট্ট মেয়েটি কিভাবে তা জানবে? এবং এছাড়াও, কোল্ড স্কাই দেশের ভাগ্য কৌশল সম্পর্কে কি? কে তাকে এটা শিখিয়েছে? আপনি পাতার ব্লেডগুলিকে ফাঁকি দিয়েছিলেন যা তাকে আক্রমণ করছিল। তিনি তার শরীরকে রক্ষা করার জন্য তার আধ্যাত্মিক শক্তিকে একত্রিত করতে চেয়েছিলেন, কিন্তু পেই লিয়াংসু তাকে একটি সুযোগ দেয়নি, উল্লেখ না করে যে সে আগে সেই সোনার ড্রাগন দ্বারা আহত হয়েছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে, সেই ব্লেডগুলি দ্বারা তার পোশাকটি সমস্ত কেটে ফেলা হয়েছিল। টিএসকে চি রিফাইনিং পর্যায়ে একটি মেয়ের দ্বারা এই পরিস্থিতিতে বাধ্য হতে হবে। আপনি তার জিহ্বা ক্লিক এবং আর পিছনে রাখা সাহস। তাকে রক্তের নির্যাস ব্যবহার করতে হয়েছে। সে কি করতে চায় তা বুঝতে পেরে, পেই লিয়াংসু দ্রুত তার তলোয়ারটি প্রত্যাহার করে পিছনে ঝাঁপিয়ে পড়ল, যেন পালানোর প্রস্তুতি নিচ্ছে। ছাড়তে চাও? তুমি যদি আমাকে জোর করে আমার রক্তের নির্যাস ব্যবহার করতে, আমি তোমাকে কিভাবে যেতে দেব? আপনি জোরে চিৎকার করলেন, এবং তাৎক্ষণিকভাবে অশুভ শক্তির একটি ঢেউ একটি বিশাল হাতে জড়ো হয়েছিল, পেই লিয়াংশুকে তাড়া করার উদ্দেশ্যে। এই নাও! যাই হোক, একই সময়ে, একটি বরফ নীল আভা হঠাৎ মাটি থেকে বেরিয়ে এসে তার চারপাশে 100 ফুট পর্যন্ত আলোর পর্দা তৈরি করে। একটি জাদু ফাঁদ। আপনি তার চোখে ক্রমবর্ধমান আতঙ্ক নিয়ে এটির দিকে তাকালেন। বরফের ফাঁদের বাইরে, আনপিং বেশ নার্ভাস ছিলেন যতক্ষণ না তিনি মন্ত্রটি প্রত্যাহার করেন এবং পেই লিয়াংশুকে দেখেন তার সামনে কালো ধূমপানের জিনিস। পরিকল্পনাটি মসৃণভাবে চলে গেছে, এমনকি তার প্রত্যাশার বাইরেও। যদি তাকে দেখার পরই তার সাথে সিরিয়াসলি মোকাবেলা করতেন,
তাহলে হয়তো তাকে এবং পেই লিয়ানশুকে হত্যা করা হতো, কিন্তু দুর্ভাগ্যবশত তার জন্য সে তা করেনি। শুরু থেকে শেষ পর্যন্ত এই লোকটি তাদের নেয়নি। রিফাইনিং পর্যায়ে দুটি বাচ্চাকে সিরিয়াসলি। শেষ অবধি এই লোকটি বিশ্বাস করতে পারেনি যে সে দুটি ছোট কিউই রিফাইনিং চাষিদের হাতে মারা গেছে। চাষিদের জগতে দুই স্তর এগিয়ে থাকা কাউকে হত্যা করা কার্যত অসম্ভব ছিল। ঠিক যেমন একটি শ্রেণীবদ্ধ আরপিজি গেমের মতো, দুটি ছোট 10 স্তর একটি উচ্চতর 50তম স্তরের বিরুদ্ধে লড়াই করতে পারে কম স্বাস্থ্য বামে। এবং তবুও তিনি এবং তার বোন এটি করেছিলেন। ভাই, আমরা এটা করেছি। পেই লিয়ানশুকে তার বাহু খুলে তার দিকে ছুটতে দেখে আনপিং কৃপণ হতে চাননি, তাই তিনি তার সাথে দেখা করার উদ্যোগ নিয়েছিলেন এবং তাকে জড়িয়ে ধরেছিলেন, এবং তারপরে তিনি হাসি দিয়ে তার প্রশংসা করেছিলেন, তুমি আশ্চর্যজনক। পেই লিয়াংসু তার গলায় হাত রেখে বিরক্তি নিয়ে বলল, ভাই, আমার সাথে বাচ্চার মতো আচরণ করবেন না। তুমি কি শুধু শিশু নও, তোমার বয়স মাত্র 14, আমি কয়েক মাসের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক হব। আনপিং মুচকি হেসে তাকে মনে করিয়ে দিল, প্রথমে আপনার ক্ষত সারানোর জন্য আপনার শক্তিকে ফোকাস করুন। আপনি কি এখনই বরফের ফাঁদে তার জাদু দ্বারা বিষাক্ত হননি? যদিও আপনি প্রতিরোধী, তবুও আপনাকে পরবর্তী প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, পেই লিয়াংশু শুধুমাত্র অনুভব করেছিল যে তার ভাই মোটেও রোমান্টিক ছিল না। উপন্যাস অনুসারে নায়ক নায়িকা সংকটের মধ্য দিয়ে যাওয়ার পরে তাদের কি ফ্লার্ট বা চুমু খাওয়ার কথা ছিল না? তাই এখনই ছিল তাদের ভালোবাসা দেখানোর সেরা সময়। যদি সে বলে, আমাকে বিয়ে করো যখন আমরা ফিরে আসব, সে অবশ্যই কোন আপত্তি ছাড়াই ঘটনাস্থলে সম্মত হবে। দুর্গন্ধ ভাই, এত ভালো সুযোগটাও নিতে পারি না। কি সুযোগ? এই সুযোগটা ভালো না? আনপিং কিছুটা হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, দেখুন, আমাদের কারোরই সামান্য আঘাত নেই, আমার পরিকল্পনা কি ত্রুটিহীন ছিল না? আচ্ছা। পেই লিয়াংসু দীর্ঘশ্বাস ফেলে কথা বলা বন্ধ করে, তারপর সে ক্রস পায়ে বসে কিউই রিফাইনিং অনুশীলন শুরু করে। আনপিং স্টোরেজ ব্যাগ থেকে একটি বড়ি বের করে তাকে দিয়েছিল। তারপর তিনি উইউর মৃতদেহের কাছে চলে গেলেন, নিজের তরোয়াল বের করলেন এবং পোড়া মাথাটি কেটে ফেললেন। নিশ্চিত হওয়ার পর যে তিনি সত্যিই শ্বাস বন্ধ করে দিয়েছেন, তিনি আবার তার আধ্যাত্মিক বোধ দিয়ে চারপাশ স্ক্যান করলেন। বিষাক্ত পরজীবীগুলো সব পুড়ে গেছে দেখে সে সাহস করে স্টোরেজ ব্যাগটা নিয়ে গেল। এর ভেতরে তেমন কিছু ছিল না। ম্যাজিক্যাল পয়জন সেক্টের একটি জেড আইডেন্টিফিকেশন ট্যাবলেট, বিষাক্ত প্যারাসাইট সংরক্ষণের জন্য বেশ কয়েকটি কলড্রন, 7 বা 8টি ভালো মানের জাদু অস্ত্র, প্রায় 3000 স্পিরিট স্টোন এবং একটি সোনার বইয়ের পাতা। তাদের মাধ্যমে বাছাই আনপিং এই সমস্ত আইটেম চিনতে পেরেছেন। গেমের ট্রান্সক্রিপ্টে নিহত হওয়ার সময় এগুলি বাদ দেওয়া হয়েছিল। শুধুমাত্র গেমটিতে একটি কিল এলোমেলোভাবে তাদের কয়েকটি ড্রপ করেছে, যেখানে এই ব্যাগে ড্রপ লিস্টের সমস্ত আইটেম ছিল। তবে সেই জিনিসগুলি ভালো হলেও সেগুলি এমন কিছু ছিল না যা তিনি এবং পেই লিয়াংসু তাদের বর্তমান চাষের স্তরে পরিচালনা করতে পারেন। তারা কেবল এই জাদুর সরঞ্জামগুলিকে কালোবাজারের নিলামে নিয়ে যেতে পারে এবং তাদের জন্য উপযুক্ত কিছু স্পিরিট স্টোন বা জাদুর সরঞ্জামগুলির জন্য তাদের বিনিময় করার চেষ্টা করতে পারে। কড়াই এবং ভিতরের অবশিষ্ট বিষাক্ত পরজীবীগুলির জন্য আনপিং সরাসরি আগুনের জাদুতে তাদের পুড়িয়ে ফেলেন। সবশেষে একটি বই থেকে একটি সোনালি পাতা ছিল। যদি তার ঠিক মনে থাকে, তাহলে এটি ব্ল্যাকমুন রুটিন এর 5ম খণ্ড হওয়া উচিত। গেমটিতে এটি কেন্দ্রীয় থিমের জন্য একটি মিশন প্রোপ ছিল। উইউকে হত্যা করার পর এই পৃষ্ঠাটি ফেং ইউ ডাইয়ের পাওয়া উচিত ছিল, কিন্তু এখন এটি তার হাতে ছিল।
এটি একটি দুর্দান্ত সুযোগ যা নায়কের অন্তর্গত ছিল, তাই তিনি সত্যিই এটি রাখতে চাননি এবং এমনকি এটি ফেলে দেওয়ার কথাও ভাবেননি। কিন্তু এটি সম্পর্কে চিন্তা করে, উইউ তাকে এবং পেই লিয়াংসু দ্বারা হত্যা করা হয়েছিল। এই বিষয়ে কথা বের হলে লোকেরা অবশ্যই তাদের কাছে পেজ সম্পর্কে জিজ্ঞাসা করতে আসবে। PF50, আমরা এই জিনিসটা ফেলে দিই কিনা, এটা একটা সমস্যা। ইয়ে আনপিং কিছুক্ষণ চিন্তা করল, তারপর সোনার পাতাটা তার স্টোরেজ ব্যাগে রাখল, ভেবেছিল সে হয়তো পরে এটি থেকে মুক্তি পাওয়ার সুযোগ পাবে। উইউ স্টোরেজ ব্যাগ সাজানোর পর ইয়ে আনপিং উঠে দাঁড়ালেন, পেই লিয়াংসুর সাথে ফেরার জন্য প্রস্তুত। যাই হোক, সে মাথা ঘুরানোর সাথে সাথেই সে দেখতে পেল ছোট সোনালি আকৃতি যা দেখতে জরুরি খাবারের মতো দেখাচ্ছিল, যা ফেংইউ ডাইয়ের আগে সঙ্গী ছিল, তাদের দিকে উড়ে আসছে। ছোট্ট সোনালি ফিগারের দিকে তাকিয়ে ইয়ে আনপিং একটু হতভম্ব হয়ে গেল। এই সামান্য জিনিস একটি সহচর আত্মা ছিল না, একটি সহচর আত্মা মাস্টার থেকে খুব দূরে বিপথগামী করা উচিত নয়, এবং তারা এখন ফেংইউ ডাই থেকে অন্তত আধা মাইল দূরে ছিল। কিভাবে এই সামান্য জিনিস এতদূর পেতে পারে, এবং সে এখানে কি করছিল? সে কি এসেছিল কারণ সে বরফের স্পেল দেখেছে যে সে এইমাত্র নিক্ষেপ করেছে? 1/4 আগে, যখন পবিত্র সম্রাটের ড্রাগনটি অদৃশ্য হয়ে গেল, ড্রাগনের লেজটি তাকে সমর্থন না করে, ফেংইউ ডাই একটি প্লপ দিয়ে মাছ আকাশ থেকে সরাসরি মাটিতে পড়ে গেল। আতঙ্কিত, জিয়াও তিয়ান অবিলম্বে তার কাছে উড়ে গেল। ইউ ডাই। তিনি দ্রুত তার আঘাতগুলি পরীক্ষা করে দেখেন, শুধুমাত্র তার শরীরের মেরিডিয়ানগুলি সমস্ত ছিন্নভিন্ন হয়ে গেছে এবং রাক্ষস চাষির বিষাক্ত পরজীবী তার আত্মার অর্ধেক খেয়ে ফেলেছে। ফলস্বরূপ, তার জীবন নির্বাপিত হতে চলেছে, এবং সে আত্মার দরজার অর্ধেক পথ ছিল। আহ, ইউ ডাই, আমার কি করা উচিত? তার এলোমেলো মেরিডিয়ানদের দিকে তাকিয়ে জিয়াও তিয়ান মাঝ হাওয়ায় উদ্বিগ্নভাবে ধাক্কা দিয়ে তাকে শহরে টেনে নিয়ে যেতে চায়। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি একটি আর্টিফ্যাক্ট স্পিরিট এবং তদুপরি, যা শুধুমাত্র ফেংইউ ডাই দেখতে পারে। আর্টিফ্যাক্ট আত্মা ছিল একটি সহচর আত্মার মূর্ত প্রতীক এবং এটি একটি ভূতের মতো কিছু ছিল। যদি এটি কাউকে স্পর্শ করে, তবে সেই ব্যক্তি কেবল তাদের উপর দিয়ে প্রবাহিত বাতাস অনুভব করবে। অন্য কথায়, এর শক্তি ছিল হালকা বাতাসের মতো। সর্বোপরি, বাতাসের শক্তি ছিল পাতাগুলি নাড়াতে, তাই সে কিভাবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে শহরে টেনে নিয়ে যেতে পারে? আরে জিয়াও তিয়ান তার দাঁত কিরমির করে ফেংইউ ডাইয়ের জামাকাপড় তার সমস্ত শক্তি দিয়ে টেনে নিল, কিন্তু শেষ পর্যন্ত, সে তার কলার আধ ইঞ্চি তুলল। বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পর, সে কান্নার মতো অনুভব করল। যদি কেউ ফেংইউ ডাইকে বাঁচাতে না আসে যখন তারা সেই রাক্ষসী চাষির ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, সে শেষ হয়ে যাবে। এবং সেই লোকটি ফিরে আসার আগেই সে বর্তমান আঘাত থেকে মারা যেতে পারে। কি করব? তিনি শহরের লোকদের ডাকতে চেয়েছিলেন, কিন্তু ফেংইউ ডাই ছাড়া কেউ তাকে দেখতে পায়নি এবং কেউ তার কথা শুনতে পায়নি। সে তাকে টেনে আনার চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। জিয়াও তিয়ান যতই এটা নিয়ে ভাবল, ততই সে উদ্বিগ্ন হয়ে উঠল, এবং অবশেষে, সে হতাশ হয়ে কেঁদে উঠল। ইউ ডাই, যদি তুমি মারা যায়, আমি কি করব? হঠাৎ, অর্ধমাইল দক্ষিণ পূর্বে বনের মধ্যে, একটি বরফ নীল আলোর রশ্মি আকাশে উঠল এবং মাটি কেঁপে উঠল। জিয়াও তিয়ান আলোর স্তম্ভের দিকে তাকাল। এটা কি বরফের জাদু? কাছাকাছি কোন শক্তিশালী চাষি থাকতে পারে? কিছুক্ষণ স্তব্ধতার পরে, তিনি ফেংইউ ডাইয়ের পিছনে থেকে লাফ দিয়ে সেই স্তম্ভের দিকে উড়ে গেলেন। ইউ ডাই, আরেকটু দাঁড়াও। আমি এখনই তোমাকে উদ্ধার করার জন্য কাউকে নিয়ে আসব, দাঁড়াও।